আপনি কেন আমাকে ছেড়ে গেলেন? আমাকে নিয়ে গেলেন না কেন? কি নিয়ে বাঁচবো আমি? রোজ রোজ তিলে তিলে মরার চেয়ে একবারে মরে গেলেই তো শান্তি পেতাম। বাঁচতে চাই না আমি। বিয়ের 1 মাসের মধ্যে যে মেয়ে স্বামীকে খেয়ে বসে থাকে তাকে কি বলে জানিস? অপয়া। আর তুই ঠিক তাই, মরতে পারিস না তুই। কথাটা বলে কুসুমের সামনে থেকে ভাতের থালা ছুঁড়ে ফেলল ওর মা রাবেয়া বেগম। সারাদিনের কাজের শেষে মাত্রই কচুর শাক দিয়ে ভাত মেখে খেতে বসেছিল সে। কুসুম তেমন কিছুই মনে করল না, শুধু বা হাতের উল্টো পিঠে চোখ মুছতে মুছতে হাঁটা দিল বাইরের দিকে। গন্তব্য পুকুরের পাশের আমবাগানটা পেরিয়ে কবরস্থানটা। গত 1 বছর ধরে এসব সহ্য করে আসছে সে। গা সওয়া হয়ে গিয়েছে তার এসব। আসলে বাবা মা অবিবাহিত মেয়েকে বছরের পর বছর খাওয়াতে পারে, কিন্তু বিবাহিত মেয়ে মা বাবার বোঝা। তারপর কুসুম বিধবা হয়ে এসে বসে আছে তার বাবা মায়ের অভাবের সংসারে। হাজার কাজ করলেও 2 বেলা 2 মুঠো ভাত খেতে যেন যুদ্ধ করতে হয় তাকে। কুসুমের বাবা সাবের আলী একজন ভাগ চাষি। পরের জমি থেকে যতটুকু আয় হয় এই দিয়ে সংসার চলে। তার ওপর ঘাড়ের ওপর 3টা সন্তান, সবাইকে পড়ালেখা শিখিয়েছেন তিনি। কুসুম তার বড় মেয়ে, ছোট মেয়ে চাপা, আর একটা ছেলে আছে বছর 10-এর। সাবির আলী 1 বছর আগে অনেক টাকা খরচ করে ধুমধাম করে বিয়ে দিয়েছিলেন বড় মেয়ের এই গ্রামের সব থেকে ভালো ছেলেটার সাথে। ভেবেছিলেন মেয়েটা খুব সুখী হবে। কুসুমের অবশ্য সুখেরও কমতে ছিল না। কুসুমের স্বামী সায়ান প্রচণ্ড ভালোবাসত তাকে, কিন্তু হতভাগীর কপালে সুখ সইল না বেশি দিন। বিয়ের 26 দিনের মাথায় বিধবা হলো সে। ফিরে আসলো বাপের বাড়ি। সেই থেকে মেয়েটা অনেক কষ্ট সহ্য করেছে, কিন্তু একটুকুও সুখ পায়নি। কিছুদিন পর সাবের আলীর বাড়িতে আবার বিয়ে। কুসুমের ছোট বোন চাপার বিয়ে হবে 1 সপ্তাহ পর। গ্রামের মানুষ বলে কুসুম নাকি অপয়া, তাই গ্রামের কোনো শুভ অনুষ্ঠানে ডাকা হয় না তাকে। রাবেয়া বেগমও আজকাল তাই মনে হয়। বারবার তাকে মনে হয় অপয়া বড় মেয়েটার জন্য ছোট মেয়েটার বিয়েতে গন্ডগোল হবে না তো। ফলস্বরূপ প্রায় কুসুমের সামনে থেকে ভাতের থালা নিয়ে ছুঁড়ে ফেলে দেন তিনি। তার ওপর নানা অত্যাচার তো আছেই। কুসুম অবশ্য মুখ বুজে সহ্য করে এসব। অবশ্য তারই বা কি করার আছে। প্রায় কুসুমের জন্য বিয়ের প্রস্তাব আসে। কেউ দোজবরে, কারো সন্তান আছে, অথবা কেউ ঘাটের মরা। প্রত্যেকটা প্রস্তাব ফিরিয়ে দেয় সে। শায়নের স্মৃতিটুকু আঁকড়ে বাকি জীবন কাটিয়ে দিতে চায় সে। তাতে মায়ের সায় না পেলেও বাবার প্রশ্রয় আর ভাই বোনেদের সমর্থন পায় সে ঠিক। সবেমাত্র প্রাইভেট শেষ করে বাড়িতে এসেছে চাপা। এইচএসসি দেবে এবার সে। বড় মেয়েকে অনার্সে ভর্তি করিয়েছিলেন সদরের কলেজে, তাই হয়তো বিধবা হয়েছে এমনটাই ভাবেন রাবেয়া বেগম। তাই ছোট মেয়ের বিয়েটা তিনি ইন্টারের আগে দিয়ে দিতে চান। বাড়ি ফিরতেই চাপা কুসুমকে ডাকতে শুরু করলো। আপা, এই আপা। কি রে, কি হয়েছে? আপাকে খুঁজছিস কেন? জানি না আমি, দেখ কোথায় আছে। মা, তুমি আজও আপাকে খেতে দাওনি তাই না? বারান্দায় ভাত পড়ে আছে। তুমি কি চাও মা? ওকে কি মেরে ফেলতে চাও? রাবেয়া বেগম কোনো কথা বললেন না। আঁচলে চোখ মুছতে মুছতে চলে গেলেন রান্নাঘরে। মেয়েটা এই বাড়িতে ফিরে আসার পর ভালো মুখে কথা বলেনি তিনি ঠিকই, কিন্তু কুসুম তো তার নিজেরই মেয়ে। কষ্ট তার হয়, বুকটা ফেটে যায় ওই অভাগীর জন্য। চাপা খুব ভালো করে জানে কুসুম কষ্ট পেলে কোথায় যায়, তাই দেরি না করে চলে এলো কবরস্থানে। গিয়ে দেখলো শায়নের কবরের পাশে বসে হাউমাউ করে কাঁদছে কুসুম আর বিলাপ করছে। আপনি কেন আমাকে ছেড়ে গেলেন? আমাকে নিয়ে গেলেন না কেন? আমার যে আপনাকে ছাড়া খুব কষ্ট হয়। আমার দুঃখের কথা আমি কারে বলবো? কি নিয়ে বাঁচবো আমি? রোজ রোজ তিলে তিলে মরার চেয়ে একবারে মরে গেলেও তো শান্তি পাইতাম। দূর থেকে দাঁড়িয়ে কুসুমের কান্না দেখছে চাপা। 1 বছর আগেও কুসুম ছিল হাসি খুশি প্রাণোচ্ছল একটা মেয়ে, কিন্তু সেই কুসুম মনে করতে পারে না শেষ কবে সে হেসেছে। আচ্ছা, ভালোবাসার মানুষকে ছাড়া বেঁচে থাকা কি সত্যি খুব কষ্টের? তাহলে সে কি করবে, কি করে সুখী হবে? নিজের ভালোবাসার মানুষকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে তাহলে কি করবে সে? আপার মতো ভালোবাসা ছাড়া বাঁচার চেষ্টা করবে, নাকি ভালোবাসার মানুষের হাত ধরবে? আর কিছু ভাবতে পারে না চাপা। ধীর পায়ে এগিয়ে যায় কুসুমের কাছে। চাপার উপস্থিতি টের পেয়ে কুসুমের চোখের পানি মুছে নিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে বলল। এই পর্যায়ে ডুকরে কেঁদে উঠল কুসুম। কাঁদতে কাঁদতে বলল, কি রে বনু, তুই এখানে? মা আজও খেতে দেয়নি তোকে? কই না তো, আমি খেয়েছি। আমাকেও মিথ্যে বলবি? এই পর্যায়ে ডুকরে কেঁদে উঠল কুসুম। কাঁদতে কাঁদতে বলল,
মায়ের আর কি দোষ বল? বিধবা হয়ে ঘাড়ে চেপে বসে আছি, তারপর আবার সামনে তোর বিয়ে। সবাই ভাবছে আমার জন্য তোর বিয়েতে বাধা পড়বে। তুইও কি তাই ভাবছিস আপা? কি জানিস তো বনু, সবাই মিলে একটা মিথ্যাও যদি কানের কাছে সব সময় বলতে থাকে, সেটা একসময় সত্যি মনে হয়। আর তাছাড়া সবাই তো ভুল বলে না। আমার সাথে বিয়ে না হলে সায়ন হয়তো বেঁচে থাকতো, আর আমারও মনে হয় আমি অপয়া। তা না হলে 3 ঘর পরেই আমার শ্বশুর বাড়ি, অথচ দেখ সেখানেও আমার জায়গা হলো না স্বামীর মৃত্যুর পর। একদম চুপ, অনেক হয়েছে, বাড়ি চল। বাড়ির কাছাকাছি আসতেই দুবোন দেখতে পেল ওদের বাবা ওদের দিকে এগিয়ে আসছে। কিরে মা, কোথায় গিয়েছিলি দুই বোনে? সামনেই। জানো বাবা, মা আজও আপাকে খেতে দেয়নি। শুনলাম। তার আর দোষ কি বল? নানা লোকে কান ভারী করে। মায়ের কথায় রাগ করিস না মা, চল খেয়ে দিই। সাবির আলী 2 মেয়েকে নিয়ে খেতে বসেছেন। দূর থেকে বাবা আর মেয়েদের ভালোবাসা দেখছেন রাবিয়া বেগম। তার চোখে পানি চিকচিক করছে। কুসুমও তার নিজের মেয়ে। মেয়েটাকে অনেক যত্নে বড় করেছেন তিনি। সেই মেয়ের কপালে এত কষ্ট হবে কে জানত, কিন্তু মায়ের অভিশাপের মধ্যেও দোয়া থাকে। রাবিয়া বেগম প্রত্যেক নামাজের মোনাজাতে দোয়া করেন কুসুমের দুর্দশা যেন কেটে যায়। তিনি বিশ্বাস করেন তার এই অপায়া অভাগী মেয়েও একদিন রাজরানী হবে, শুধু যদি বিয়েতে রাজি হতো। মাঝরাতে ঘুম ভেঙে যায় চাপার। ঘুম ভেঙেই কুসুমকে দেখতে পায়। সে ধীর পায়ে এগিয়ে যায় পুকুর পাড়ের দিকে। হয়তো সেখানে গিয়ে বসেই নিজের অতীতে ফিরতে চেষ্টা করছে কুসুম। কুসুম সেদিন কলেজ থেকে ফিরছিল বান্ধবীদের সাথে। রাস্তায় এলাকার কিছু বখাটে খুব জ্বালিয়েছিল তাদের। আর সেদিনই সিনেমার নায়কের মতন তাদের সামনে এসেছিল কুসুমের প্রতিবেশী ভাই সায়ান। সায়ানকে দেখেই পালিয়ে গিয়েছিল ছেলেগুলো। আর সেদিন থেকেই কুসুমের বাড়িতে যাওয়ার রাস্তায় দাঁড়িয়ে থাকতো সায়ান। যদিও একটু আগে টুকটাক কথা হতো, কিন্তু তারপর থেকে তাদের কথা বলা বাড়তে থাকে। আর কুসুমেরও কিশোরী মনে সিনেমার নায়কের জায়গা দখল করে নিয়েছিল সায়ান। কুসুম আসার সময় ইচ্ছে করেই নানা অজুহাতে বান্ধবীদের সাথে আসতো না। এমনই একদিন বান্ধবীদের ফাঁকে দিয়ে কুসুম এসে দাঁড়িয়েছিল মোড়ের মাথায়, ঠিক যেখানটায় সায়ন দাঁড়াতো। কুসুমকে দেখেই মুখে কপট রাগ এনে সায়ন বলেছিল, কিরে, তোর সাঙ্গবাঙ্গ কই? একাই এসছি। কেন রে, ঝগড়া করেছিস? জানি না। আচ্ছা শোন, একা চলাফেরা করিস না। ছেলেগুলো ভালো না, আবার বিরক্ত করতে পারে। তাতে কি, তুমি তো আছো। সবসময় যদি আমি না থাকি? থাকতে হবে। আমার কিসের দায় তোকে রক্ষা করার? তোর বাপ কি আমারে তোকে ঠেকা দিয়ে রাখছে? তোর বাপে কি আমারে ঠেকা দিয়ে রাখছে? টাকা নিলেই হয়, কে বারণ করছে? সেদিনের মতন ছুটে পালিয়েছিল কুসুম লজ্জায় রাঙা হয়ে। আর সায়ান কত শত স্বপ্ন বুনেছিল সেই চঞ্চল উচ্ছল কিশোরীকে নিয়ে। তারপর আমারে বিয়ে করবি কুসুম? সায়ানের এমন কথায় হকচকিয়ে গিয়েছিল কুসুম। অন্যান্য দিনের মতন সেদিনও কুসুমের কলেজ থেকে ফেরার রাস্তায় দাঁড়িয়েছিল সায়ন। কুসুমও অভ্যাসগতভাবে হাঁটছিল সায়নের পাশে পাশে। হুট করে সায়ন এমন কিছু বলতে পারে এটা ভাবতে পারেনি কুসুম। লজ্জায় মুখ নামিয়েছিল সে। সায়ন আবার বলতে শুরু করলো, তোরে মুখে কিছু বলতে হবে না। কদম চাচার দোকান থেকে তোর জন্য আলতা স্নোয়ার পাউডার নিয়ে আসতেছি। তোর যদি মত থাকে এগুলো নিবি, আর না হলে এগুলো নিয়েই চলে যাবে। আমি কিছু জানি না সায়ন ভাই। বাবা যদি রাজি থাকে আমিও রাজি। বাবারে আমি কষ্ট দিতে পারবো না। ঠিক আছে, আমি কালকে আব্বাকে চাচার কাছে পাঠাবো। তোরে আমি খুবই তাড়াতাড়ি ঘরে নিয়ে আসবো। পরের দিন বিকেলবেলা করিম শেখের তেঁতুল গাছ থেকে তেঁতুল চুরি করে এনে লবণ মরিচ দিয়ে বেটে খাচ্ছিল কুসুমরা 3 ভাই বোন। দুষ্টুমি আর কুট বুদ্ধিতে 2 বোন পাকা হলেও অকাজগুলো ভাইকে দিয়েই করায় তারা। এই যেমন গাছে ওঠা, এর বাড়ির আমটা, জামটা, লিচুটা চুরি করে আনা, তার ওপর সেগুলো বাড়িতে এনে 3 ভাই বোন একসাথে খাওয়া, এর যেন মজাই আলাদা। কুসুম একটু তেঁতুল মুখে দিয়ে চোখ বন্ধ করে স্বাদ নিতে লাগলো। এমন সময় ওর ভাই এসে বলল, বাড়িতে হানিফ চাচা আর চাচার ছেলে সায়ান ভাই আইছে, আপনার বিয়ের কথা বলতেছে। সায়ান ভাইয়ের সাথে নাকি আপনার বিয়ে হবে। কি যে মজা, আপার বিয়া খাবো। সাথে সাথে কুসুম আর চাপা এক দৌড়ে আড়ালে এসে দাঁড়ালো। সায়ন আর সায়নের বাবা উঠানে এসে চেয়ারে বসে আছে। সায়নের বাবা আর কুসুমের বাবা বসে কথা বলছে। সায়ন চুপচাপ বসে আছে। চুপচাপ বললে অবশ্য ভুল হবে। সায়নের 2 চোখ কুসুমকে খুঁজে চলেছে।
দেখো সাবের মিয়া, আল্লাহ দিলে আমার কিছু কম নাই, আর আমার এই একটাই পোলা। সয় সম্পত্তি যা আছে সবই ওর। তাছাড়া আমার পোলার মতো পোলা এক গায়ে নেই, বিড়ি সিগারেটের নেশাও নেই। আর আমি কি কইতাম, তোমরা ছোটকাল থেকে দেখছো রে, আর আমাগো কুসুম মাও ভদ্র সভ্য, গুরুজনরে সম্মান দেই, তারে গায়ের সবাই ভালোবাসে। আমার পোলা যখন কইল ওরে বিয়ে করতে চাই, আমি কিন্তু না করি নাই। আশা করি তোমারও আপত্তি নেই। দেখেন ভাই সাহেব, আপত্তি আমারও হইতো না। সায়ান বাপ ছেলে ভালো, কিন্তু আমার মেয়ে কলেজে পড়ে আর সায়ান বাপ নন মেট্রিক। এইখানেই আমার আপত্তি। ও যদি মেট্রিক পাশও হইতো আমি ভেবে দেখতাম। আর তাছাড়া আপনার যাই থাক, ছেলে তো বেকার। আমি কোন ভরসায় মেয়ে তুলে দেব তার হাতে? তুমি কি আমারে অপমান করতেছো? সি সি ভাই সাহেব, এমন কিছুই না। তাহলে তুমি একজন ভাগচাষী হয়ে আমার কাছে মেয়ে দিতে অস্বীকার করো কেমনে? রাগে গজগজ করতে লাগলেন সায়নের বাবা হানিফ শেখ। তিনি উঠেই চলে যাচ্ছিলেন। সায়ন আটকালো নিজের বাবাকে। এরপর সে নিজে কথা বলল। চাচা, আপনার সব কথাই আমি মানলাম, কিন্তু আপনি আমারে কথা দেন, আমি যদি ম্যাট্রিক পাস করে একটা কাজ জুটাতে পারি, আপনি কুসুমরে আমার কাছে দিবেন। কথা দেন, তার আগে কুসুমরে বিয়ে দিবেন না। ঠিক আছে, কথা দিলাম। সেদিনের পরে সায়ন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় নবম শ্রেণীতে। এসএসসি পাশ করে সে। শুধু তাই নয়, অনেক চেষ্টা করে লোকজন ধরে কুয়েতের ভিসা করায় সে। সেখানে একটা কাজেরও ব্যবস্থা করে ফেলে। ততদিন কুসুমও এগিয়ে গিয়েছিল অনেক দূর। এ গ্রেড নিয়ে এসএসসি পাশ করে এলাকার কলেজেই ইতিহাসে অনার্সে ভর্তি হয় সে। তারপর সারা গ্রামকে সাক্ষী রেখে ধুমধাম করে বিয়ে হয় সায়ন আর কুসুমের। বিয়ের 15 দিনের মাথায় সায়ন কুয়েতে চলে যায়। এই 15টা দিন ছিল কুসুমের জীবনের কাটানো অন্যতম সুন্দর দিন। সায়ন এই দিনগুলোতে নিজের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়েছে কুসুমকে। দেখতে দেখতে সায়নের চলে যাওয়ার সময় হয়ে যায়। যাওয়ার 2 দিন আগে কুসুম খুব অভিমানে কথা বলেনি সায়নের সাথে। শেষমেশ যাওয়ার আগের দিন রাতে সায়নের বুকে মাথা রেখে খুব কেঁদেছিল কুসুম। কে জানতো এটাই ছিল সায়নের বুকে কুসুমের শেষ মাথা রাখা। আগে জানলে হয়তো কুসুম আরো কিছুক্ষণ মাথা রেখে শুয়ে থাকতো সায়নের বুকে। সায়ন যাওয়ার আগে কুসুমকে একটা ফোন উপহার দিয়ে যায়, আর কথা দিয়ে যায় খুব তাড়াতাড়ি ফিরে আসবে সে। হ্যাঁ, সায়ন কথা রেখেছিল। যাওয়ার মাত্র 11 দিনের মাথায় ফিরে এসেছিল সে, তবে এসেছিল লাশ হয়ে। সায়নের প্রাণহীন দেহটা উঠানে রাখতেই চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল কুসুম। যখন জ্ঞান ফিরল ততক্ষণে দাফন কাজ হয়ে গিয়েছিল, কেননা লাশ দেশে পৌঁছাতেই 3 দিন লেগে গিয়েছিল। লাশে পচন ধরতে শুরু করেছিল। কবরে যাওয়ার আগেই তাই শেষ দেখা হয়নি কুসুম আর সায়নের। জ্ঞান ফেরা মাত্রই পাগলের তাণ্ডব শুরু করেছিল কুসুম। গ্রামকে গ্রামের লোক আসতো কুসুমকে দেখতে। তারপর শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হলো কুসুমকে। তারপর ধীরে ধীরে কুসুম শান্ত স্রোতহীন নদীর মতন হয়ে গেল। তবে রাগ, দুঃখ, অভিমান তারও আজও আছে। সেটা শুধু জানে কবরে শুয়ে থাকা সায়নের প্রাণহীন দেহটা। মাঝরাতে নিস্তব্ধ পুকুর পাড়ে বসে অতীতের স্মৃতি বিচরণ করছিল কুসুম। ঝিঝি করে ঝিঝি পোকা ডাকছে। কুসুমের ইচ্ছে করছে সায়নের মুখটা একবার দেখতে। আজকাল ইচ্ছে করে পৃথিবীর মায়া কাটিয়ে সায়নের কাছে চলে যেতে। হঠাৎ করে পিঠে কারো ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে পিছু ফিরে তাকায় কুসুম। পেছনে চাপা দাঁড়িয়ে আছে। কি রে আপা, অন্ধকারে একা একা কি করছিস? তোর ভূতে ভয় করে না? আগে তো খুব ভয় পেতিস ভূতে। ভূতে কারা ভয় পায় জানিস বলু? যাদের বেঁচে থাকার আকাঙ্ক্ষা আছে। আমি তো বাঁচতেই চাই না, আমার আবার কিসের ভয়? আর কথা বাড়ালো না চাপা। চুপচাপ কুসুমের পাশে গিয়ে বসল। চাপা যেন নিজের বোনকে চিনতে পারছে না। রাতের আধারে এই রহস্যময়ী রমণীকে খুব অচেনা লাগছে চাপার। এই কি তার প্রাণোচ্ছল বড় আপা? তোর বিয়ের তো বেশি দেরি নেই বনু, 1 সপ্তাহ না। একটা কথা বলি, মনে রাখিস, নিজের স্বামীকে কখনো চোখের আড়াল করিস না। আঁচলে বেঁধে রাখিস। আঁচলের বাঁধন আলগা হলেই কিন্তু আর খুঁজে পাবি না। আচ্ছা আপা, ভালোবাসার মানুষকে ছেড়ে বেঁচে থাকা কি খুব কষ্টের? খুব কষ্ট রে বোন। অন্তরটা জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, কাউরে দেখানো যায় না।
বিড়বিড় করতে করতেই পুকুর পাড় থেকে উঠে ঘরের দিকে হাঁটা দিল কুসুম। পুকুর পাড়ে বসে চাপা ভাবছে সে তাহলে কি করে নিজে ভালোবাসার মানুষকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করবে। এই বিয়েটা করা ভুল হবে না তো? এই বিয়েটা করলে সেও আপার মতন কষ্টে এভাবে তিলে তিলে শেষ হবে না তো? আর কিছু ভাবতে পারে না চাপা। ধীরে ধীরে পা বাড়ায় ঘরের দিকে। একে একে 7টা দিন পার হয়ে গিয়েছে। আজ চাপার বিয়ে। সকাল থেকে তোর জোরে শেষ নেই। শহরের বড়লোক বাড়িতে বিয়ে হচ্ছে চাপার। ছেলে বিরাট ব্যবসায়ী, সবার খুশি যেন ধরে না। তবে এত কিছুর মধ্যে একমাত্র চাপাই অখুশি, কারণ সে ঠিক করে ফেলেছে নিজের ভালোবাসার মানুষের সাথে পালিয়ে যাবে সে। চাপার প্রেমিক অনিক, ও অবশ্য পালানোর জন্য তৈরি হয়ে আছে। কথা দিয়েছে গ্রামের সীমানার পুরনো খাল পাড়ে অপেক্ষা করবে সে চাপার জন্য। তিলে তিলে গড়ে তোলা 2 বছরের প্রেম। পাশের গ্রামের মাঝির ছেলে অনিক শহরের ভার্সিটিতে পড়ে, মেধাবী ছাত্র সে। শুধু বাবা মাঝি বলেই ওকে বিয়ে করা যাবে না। হ্যাঁ, এটাই সমাজের নিয়ম। চাপা অবশ্য সেসবের নিয়মের ধার ধারে না, তাই পালিয়ে যাওয়ার সাহস দেখিয়েছে। এখন শুধু সুযোগের অপেক্ষা। পুরো বাড়িতে বিয়ের আমেজ লেগেছে। কচিকাচারা হাতে মেহেদি সাজাতে ব্যস্ত। কেউ কেউ রং খেলার ফন্দি আটছে, কেউ বা মায়ের কাছে ঘ্যান ঘ্যান করছে কোন জামাটা পরবে। মুরব্বীরা মেতে উঠেছে নানা রকম রঙ্গ তামাশায়, কখনো নিজেদের মধ্যে আর কখনো নাতি নাতনিদের সাথে। এসবের মধ্যে মধ্যম বয়সের মানুষগুলোর কাজের চাপে জিরোবার ফুরসত মিলছে না। পুরুষেরা বাজার আর বরযাত্রীর আপ্যায়নের ব্যবস্থা নিয়ে ব্যস্ত। মহিলাদের একদল পেঁয়াজ রসুন আদা কাটাকাটিতে ব্যস্ত। এত মানুষের রান্না 4টিখানি কথা নয়। তাছাড়া হাতে সময় কোথায়? জোহর বাদ বিয়ে, অন্য দল কনে সাজাতে ব্যস্ত। বিয়ে বাড়ির কাজের কি আর শেষ আছে? এত কিছুর মধ্যে কুসুমের কোনো খোঁজ নেই। তাকে কেউ কোনো কাজে ডাকছে না। সে যে অপয়া। শুভ অনুষ্ঠানে তার কি আর কোনো কাজ করতে আছে? দাওয়ার এক পাশে কুসুম বসে বসে এসব কাণ্ড দেখছে। আজ বোনের বিয়েতে হয়তো তারই সব থেকে বেশি কাজ করার কথা ছিল, কিন্তু নিয়তি বড্ড নিষ্ঠুর। এর মধ্যেই কচিকাচাদের হইচই শোনা যাচ্ছে, বর এসেছে বলে। সাথে সাথে ছেলে বুড়ো সব ছুটল নতুন বর দেখতে। শালেরা বরের গেট ধরতে ব্যস্ত। গেট ধরে যা টাকা হবে ভাগ করে নেবে সবাই। এত কিছুর মধ্যে চাপা দেখল ঘরে সে ছাড়া কেউই নেই। সবাই বর দেখতে ছুটেছে। এই তো সুযোগ। চট করে কোনো এক আত্মীয়র কালো বোরকা আর নিকাব পরে নিল চাপা। বিয়ে বাড়িতে বোরকা পরে কে যাচ্ছে আর কে আসছে দেখার সময় কোথায় সবার। তারপর সারা বাড়িতে খুঁজেও কনেকে পাওয়া গেল না। বিয়ে বাড়িতে হুলস্থুল। কথাটা এক কান দোকান করে বরযাত্রীদের কানে পৌঁছালো। ছেলের বাবা বড় ব্যবসায়ী, বুদ্ধিমান মানুষ। তিনি কোনো উচ্চবাচ্য করলেন না। সাবের আলীকে আড়ালে ডেকে নিয়ে বললেন, দেখুন ভাই সাহেব, আমি ব্যবসায়ী মানুষ, সমাজে একটা সম্মান আছে। আপনার মেয়ে এভাবে যে নাক কাটাবে আমি ভাবতেও পারিনি। আমি অশান্তি চাচ্ছি না। এখন খালি হাতে ফিরে গেলে আমাকে আর আমার ছেলেকে নিয়ে 5 জনে 5 রকম কথা বলবে। তার চেয়ে অন্য কোনো বিবাহযোগ্য মেয়ে থাকলে বলেন, বিয়েটা মিটে যাক। সাবের আলী এমন কোনো মেয়ের সন্ধান পেলেন না যাকে আপাতত কনে রূপে বরপক্ষের সামনে পাঠানো যায়। দেখেন ভাই সাহেব, তেমন কাউরে তো দেখতেছি না। আমার শালীর এক মেয়ে আছে, তা সে নিতান্তই শিশু, 7ম শ্রেণীতে পড়ে। আর আমার 2টাই মেয়ে। বড় মেয়ে তো জানেনি, বিয়ের 1 মাসের মাথায় বিধবা হয়ে আমার কাছেই আছে। তাহলে আপনার বড় মেয়েকেই সাজিয়ে নিয়ে আসুন। কি যাতা বলতেছেন? আপনার ছেলে মানবে নাকি? আর তাছাড়া কে মানবে এই বিয়ে? ঠিক আছে, আমি আমার ছেলের সাথে পরামর্শ করে দেখছি। যদি রাজি করাতে পারে তাহলে ওই মেয়েকেই সাজিয়ে আনবেন। আপনি না হয় বাড়ির মানুষদের কাছে পরামর্শ নেন। সাবের আলী নিজের স্ত্রীর কাছে বরের বাবার দেওয়া প্রস্তাব রাখতেই তিনি খুশি হয়ে উঠলেন। এদিকে ছেলেকে রাজি করিয়েছে ছেলের বাবা। শুধু বাদ সাধল একজন, সে হলো কুসুম। নিজের ছোট বোনের হবু স্বামীকে বিয়ে করতে পারবে না সে। কুসুমের কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠল কুসুমের মা। হতভাগী, এত বড় সুযোগ পেয়েও তুই হারাবি? গায়ের লোকের লাঠি ঝাঁটা খেয়েও তোর লজ্জা নাই? এত বড় মানুষটা যে তোরে ঘরে তুলতে যাচ্ছে, আর তুই এখনো বোকামি করবি? এমন সুযোগ বারবার আসে না। মা, তোমারই দেখে মনেই হচ্ছে না তোমার আরেক মেয়েরে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথাও তো ভাবো, চাপাটার কথাও তো ভাবো।
যে গেছে নিজের কপাল নিয়ে গেছে। যে মেয়ে বংশের মুখ পোড়ায় তারে আমি মেয়ে মানি না, কিন্তু এই বরযাত্রী যদি আজ আমার বাড়ি থেকে ফিরে যায়, আমি কই দিলাম আমি এর তোর বাপ এক দড়িতে ঝুলবো। 2 বোন আর কত নাক কাটাবি আমাগো। অবশেষে বিয়েটা হয়ে গেল কুসুম আর চাপার হবু বরের। লোকটাকে চেনে না, জানে না কুসুম, নামটাও জানে না, দেখেনি কখনো। হয়তো ছোট বোনের স্বামী হিসাবে দেখত, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আর সেই লোকটাই কুসুমের স্বামী। বিয়ে মিটতে মিটতে মাগরিবের আজান হয়ে গিয়েছে। নামাজ শেষেই বরযাত্রী বউ নিয়ে রওনা হবে। আজ সারাদিনে এত কিছুর মধ্যে সায়নের কবরের কাছে যাওয়া হয়নি কুসুমের। বুক ফেটে কান্না পাচ্ছে তার। সায়নের মৃত্যু পর্যন্ত তাকে আর সায়নকে আলাদা করতে পারেনি, কিন্তু কুসুমের মনে হচ্ছে এই একটা বিয়ে তাদের জনম জনমের জন্য আলাদা করে দিয়েছে। কুসুমের এহকাল পরকাল কোথাও আর হয়তো সায়ন থাকবে না, ভাবতেই পারছে না কুসুম। কুসুমের খুব চিন্তা হচ্ছে, সে চলে গেলে সায়নের কবরের যত্ন কে নেবে? খুব সুন্দর একটা ডালিম গাছ লাগিয়েছে কুসুম সায়নের কবরে, তারও যত্ন নেবে কি? তার অবর্তমানে সায়নের যে খুব কষ্ট হবে। বরের পোশাকে দাঁড়িয়ে আছে কুসুমের সদ্য বিয়ে করা স্বামী রাফসান। বিদায়বেলা আগত। গাড়িতে উঠতেই কুসুমের বুকের মধ্যে ধক করে উঠল। চেনা গ্রাম, চেনা মানুষ, চেনা পৃথিবী, আর সায়নকে ছেড়ে চলে যাচ্ছে সে অনেক দূরে। কে জানে সেখানে তার জন্য কি অপেক্ষা করছে? কেউ কি এত সহজে মেনে নেবে তাকে আর তার স্বামী? তার পক্ষেও কি চাপার জায়গা তার মতন বিধবা একটা মেয়েকে মেনে নেওয়া সম্ভব? ক্লান্তি আর চিন্তায় 2 চোখ বন্ধ হয়ে আসে কুসুমের। শ্বশুরবাড়িতে পা দিয়ে কুসুমের জীবনে শুরু হলো অন্য একটা কষ্টের অধ্যায়। নতুন বউ ঘরে পা রাখতে না রাখতেই তাকে নিয়ে শুরু হলো কানাকানি। রাফসানের নানি হাসতে হাসতে বলল, নতুন বউয়ের তো দেখি বয়সের গাছ পাথর নেই, তা শুনলাম এক ঘর ঘুরে আইসো, তোমার তো আমার থেকেও অভিজ্ঞতা বেশি। কথাটা বলার সাথে সাথে চারিদিকে হাসির রোল পড়ে গেল। অথচ কুসুম মাত্র 4 বছরের বড় চাপার। কুসুমের ইচ্ছা করছে মাটির নিচে ঢুকে যেতে। এতটা অপমান বুঝি তার পাওয়া ছিল? এদিকে রাফসানের মা সায়েদা বেগম কাঁদতে কাঁদতে অস্থির। নিজের ঘরে শুয়ে আছেন তিনি। স্পষ্ট জানিয়ে দিয়েছেন ওই মেয়ের মুখ তিনি দেখবেন না। তার অমন সোনার টুকরো ছেলের পাশে কোনো দোজবরে মেয়ে তিনি মানবেন না। ফুপিয়ে ফুপিয়ে কেঁদে চলছেন তিনি, আর পাশে বাতাস করছে আর সান্ত্বনা দিচ্ছে ওনার বোন আমেনা বেগম। আপা চুপ কর তো, আর কত কাঁদবি? এভাবে কেঁদে কোনো লাভ আছে? বিয়ে তো আর আটকাতে পারিস নাই। ওই মিনসে আমার এত বড় সর্বনাশ করবে আমি কি জানতাম? ওই মেয়েরে কিছুতেই গড় করতে দেব না আমি বেঁচে থাকতে। এইভাবে কান্নাকাটি করে আটকাবি কি করে শুনি? তার থেকে শান্ত হয়ে বুদ্ধি খাটিয়ে এমন কিছু করতে হবে যাতে এই মেয়ে পালিয়ে যায়, বুঝলি কিছু? কি করা যায় বল তো তাহলে? ধীরে সুস্থে যা করার করবি, কিন্তু মানুষের কাছে খারাপ হবি কেন? মুখে মুখে ভালো ব্যবহার করে দোষ মুক্ত থাকবি, বোঝা গেল? আচ্ছা তাহলে তুই থেকে যা, তোর জামাইরে বল একলা চলে যাইতে। এসব আমার একলার বুদ্ধিতে কুলাবে না। আচ্ছা এইবার তুই চোখটা মুছে খেয়ে নে তো, আমি দেখছি। এদিকে কুসুম ঘরে একা একা বসে আছে, তার পাশে কেউই নেই। তার জায়গায় চাপা থাকলে হয়তো এখানে অনেকেই থাকতো। চাপা, কোথায় চলে গেলি রে বোন? দীর্ঘশ্বাস ছাড়ে কুসুম। খুব জোরে টয়লেট পেয়েছে তার, কিন্তু এই বাড়িতে কিছুই চেনে না সে। আর নতুন বউ হেঁটে চলে বেড়ানোটা ঠিক না। কুসুম ঘরটা দেখতে থাকে। যে ঘরে সে বসে আছে এটা খুব সম্ভবত রাফসানের ঘর, কারণ ঘর ভর্তি রাফসানের নানা রকম ছবি। ঘরটাও খুব বিলাসবহুল আর সুন্দর করে সাজানো। বড় খাট, দামি আসবাবপত্র সহ সব জায়গায় যেন আভিজাত্য ছড়ানো। এর আগে এত বড় বাড়িতে বা এত বিলাসবহুলতা দেখেনি কুসুম। সায়নের বাবাও বেশ বড় লোক ছিল, তবে গ্রাম্য বড় লোক। পাকা বাড়ি ছিল, তবে টিনের চালা। আমার সায়ন। উফ, সায়নের কথা ভাবতেই কুসুমের চোখ ছলছল করে উঠল। এমন সময় 2 জন মহিলা ঘরে ঢুকল। একজন মধ্যবয়সী, অন্যজন নিতান্তই কম বয়সী। একেবারে মহিলা বলা যায় না। কুসুম শাড়ি ঠিক করে নিয়ে বসলো। মহিলা বলে উঠল, কি গো নতুন বউ, বসে জিম মারছো যে? ঘুম পাচ্ছে বুঝি? তা তো পাবেই, যা দক্কল গেল। হা করে তাকিয়ে আছে কুসুম। এদের কাউকে চেনে না সে। ভদ্রমহিলা সম্ভবত সেটাও বুঝলেন, তাই নিজেই বললেন, ও আমাদের তো চেনো না, আমি তোমার চাচি শাশুড়ি।
আর এই হলো তোমার ননদ রায়া। তুমি চেঞ্জ করবে না? সেই কখন থেকে এইভাবে বসে আছো? একটু বাথরুমে যাব। ও মা, আগে বলবা তো? তোমার ঘরের সাথেই তো বাথরুম আছে, আসো তোমাকে দেখিয়ে দেই। বাথরুম থেকে ফ্রেশ হয়ে আসতেই কুসুমের চাচি শাশুড়ি বললেন, একা একা শাড়ি পরতে পারবা না, সাহায্য লাগবে? না, আমি পারি। তা তো পারবাই, তোমার তো আবার বিয়ের অভিজ্ঞতা আছে। তা বাপু, তোমার শাশুড়ি যা শুরু করছে, এখানে কয়দিন ভাত খাইতে পারবা কে জানে। কাকি, কি যাতা বলছো? হরে বাপু, তোমার মায়ের নামে বলতে তোমার খারাপ লাগবেই। থাক, পরের সংসারের ব্যাপারে আমি আর কিছু বলছি না। তা নতুন বউ পেটে দানা পানি পড়ছে? কথায় আছে, পেটে খেলে পিঠে সয়। না, খাওয়া হয়নি। শেষ কখন খেয়েছো? কাল রাতে। বলো কি, এতক্ষণ না খেয়ে আমি হলে তো বেহুশ হয়ে যাইতাম। অবশ্য তুমি গ্রামের মেয়ে, তারপর আবার চাষি বাড়ির অভ্যাস আছে, কি বলো? কুসুম কোনো কথা বলছে না, চুপ করে আছে। রায়া বলে উঠল, দাঁড়াও ভাবি, আমি তোমার খাবার আনছি। রায়া যেতেই দরজাটা হালকা বন্ধ করে মহিলা আবার শুরু করলেন, ভালো করে বুঝে শুনে দেখো বাপু, তোমার শাশুড়ি মোটেও ভালো মানুষ না। কি দিয়ে কি পেঁচ যে লাগাবে, শেষে দেখা গেল তোমার এই সংসারও আর হইল না। কুসুম চুপ করে আছে। উনি আবার বলতে শুরু করলেন, নিজের স্বামীকে আঁচলে বেঁধে রাখবা। স্বামী ঠিক তো জগৎ ঠিক। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দে চুপ করে গেলেন তিনি। রায়া খাবার নিয়ে চলে এসেছে। কুসুমকে খাইয়ে দিচ্ছে ওর চাচা শাশুড়ি। ভদ্রমহিলা একটু কথা বললেও বেশ দয়ালু। কুসুমকে খুব যত্ন করে খাওয়াচ্ছেন। খাওয়া দাওয়া শেষে কুসুমকে হালকা সাজিয়ে দিল রায়া, আর সাথে থাকা কিছু হালকা গহনা পরিয়ে দিল। তারপর দুজনই ঘর থেকে বের হয়ে যাচ্ছিল। হঠাৎ রায়া ফিরে আসলো। তারপর কুসুমের কানে কানে বলল, ভাবি একটু ওয়েট করো, ভাইয়াকে পাঠিয়ে দিচ্ছি, তারপরে কেউ ডিস্টার্ব করবে না। বেস্ট অফ লাক। এরপর দৌড়ে পালিয়ে গেল সে। রাত 12টা। কুসুম একা ঘরে বসে আছে। সেই যে রায়া গিয়েছে আর এখনো আসেনি। তারপর আর কেউ উকিও দেয়নি এই ঘরে। কুসুমের খুব ঘুম পাচ্ছে, কিন্তু নতুন বউ এভাবে ভোস করে ঘুমানোটাও ঠিক না। অসহ্য লাগছে কুসুমের। কে জানে কোথায় ফেসে গিয়েছে সে। হঠাৎ কারো মেকি কাশির আওয়াজে ঘোর কাটল কুসুমের। এই কাশির অর্থ দরজার বাইরের মানুষটা ভেতরে ঢুকতে চাচ্ছে। কুসুম নিজের কাপড় ঠিক করে নিল। দরজা ঠেলে ভেতরে ঢুকলো রাফসান। রাফসানকে দেখে কুসুমের কলিজা শুকায় গেল। না জানে কি বলে। টেনশনে কুসুম নিজেই দাঁড়িয়ে বলতে লাগলো, বিশ্বাস করেন, আমি এই বিয়েটা করতে চাইনি। আমি জানি আপনার পক্ষে চাপার জায়গায় আমাকে মেনে নেওয়া অসম্ভব। আমি আশাও করছি না তেমন কিছু। আমি কাজের মেয়ের মতো পড়ে থাকবো, কিন্তু দয়া করে আপনি তাড়িয়ে দেবেন না আমাকে। কথা বলতে বলতে কুসুমের ঘোমটাটা সরে গিয়েছে। এই প্রথম কুসুমকে দেখছে রাফসান। দেখছে বলতে হা করে তাকিয়ে আছে। মেয়েটা অসম্ভব সুন্দরী। শুধু সুন্দরী বললে ভুল হবে, একেবারে মায়াবতী, মায়াময়ী। চাঁদের মতন মুখে, ঠোঁটের কাছে তিলটা যেন আরো বহুগুণ বাড়িয়ে তুলেছে তার রূপ। চাপার থেকে ঢের বেশি সুন্দরী কুসুম, এমনকি গায়ের রংটাও বেশি সুন্দর। রাফসানকে চুপ থাকতে দেখে কুসুম আরো ভয় পেয়ে গেল। তারপর কাঁদো কাঁদো মুখে বলল, কথা বলছেন না কেন? আপনি কি আমাকে বের করে দেবেন? আপনি এত ভয় পাচ্ছেন কেন বলুন তো? আমাকে দেখে কি খুব রাগী মনে হচ্ছে? আর না মেনে নেওয়ার কি আছে? আপনি আমার বিয়ে করা বউ, কলেমা পড়ে বিয়ে করেছি নিজের সম্মতিতে। আর এটা কি নাটক সিনেমা নাকি যে মেনে নেব না? আপনি কি আমার অতীত জানেন? আপনি কি জানেন আমি বিধবা? আচ্ছা, এই বিধবা শব্দটা কি আপনি অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছেন? কি ভাবছেন আমি ঝাঁপিয়ে পড়ব আপনার উপর? তাই জন্য বুঝি বিধবা পরিচয় দিয়ে এড়াতে যাচ্ছেন আমাকে, নাকি অন্য কিছু? রাফসানের কথা শুনে রীতিমতন অবাক হলো কুসুম। আমতা আমতা করে সে বলল, না মানে আসলে কিছুই না। আপনি হেজিটেট ফিল করবেন না। বিধবা বিয়ে করা আমার নবীর সুন্নাহ। আর তাছাড়া আমি বিশ্বাস করি আপনার দ্বারা আমার কল্যাণ আছে বলেই আল্লাহ আপনাকে আমার জন্য তৈরি করেছেন। আর আমার আল্লাহ আমাকে যা নিয়ামত দিয়েছে আমি খুশি মনে গ্রহণ করেছি। আল্লাহ না চাইলে এই বিয়েটা হতো না, তাই আমি না মানার কেউ নই। বোঝা গেল? রাফসানের কথায় মুগ্ধ হয়ে তাকিয়ে আছে কুসুম। আল্লাহ বুঝি সত্যিই তার কষ্টের দিন ঘুচালো। একটা মানুষ এত ভালো হয়?
রাফসান আবার বলল, এই যে ম্যাডাম, হাঁ করে দাঁড়িয়ে না থেকে ওযু করে আসেন, নামাজ পড়তে হবে। কুসুম কিছু বলতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ দরজায় দুমদুম আওয়াজে দুজনই সেদিকে মন দেয়। বাইরে থেকে রাফসানের খালা চিল্লাচ্ছে, রাফসান দরজা খোল বাবা, তাড়াতাড়ি দেখে যা, কি সর্বনাশ হয়ে গেল রে বাবা। রাফসানের পিছু পিছু কুসুমও গেল রাফসানের মায়ের ঘরে। ভদ্রমহিলা বিছানায় শুয়ে কাতরাচ্ছেন। রাফসান গিয়ে মায়ের পাশে বসে তার গায়ে হাত রেখে বলল, কি হয়েছে মা তোমার? দেখ না বাবা, হাঁটুর ব্যথাটা বেড়েছে, কিছুতেই উঠতে পারছি না বিছনা থেকে। কিন্তু তোরা আবার উঠে আসতে গেলি কেন? খালাই তো ডেকে নিয়ে এসেছে। আমিনা বেগম আমতা আমতা করে বললেন, না মানে আসলে আমি ভাবলাম বাবুকে একবার ডাকি। কাজটা তুই মোটেও ঠিক করিসনি। নিজের বোনের ওপর কপট রাগ দেখায় সাইয়েদা বেগম। খালা তো ঠিকই করেছে মা। পাশ থেকে বলে উঠল কুসুম। রাফসান অবশ্য সেদিকে কান দিল না। তাকে দেখেই বোঝা যাচ্ছে সে ভীষণ বিরক্ত। ছোটবেলা থেকেই নিজের খালার বাড়িয়ে বলার স্বভাবটা সে জানে। আমিনা বেগমের দিকে তাকিয়ে বেশ কর্কশ গলায় সে বলল, খালা, তুমি বরং ঘরে গিয়ে শুয়ে পড়ো, মায়ের কাছে আমরা আছি। আমিনা বেগম চলে যেতেই কুসুমকে পাশে বসতে ইশারা করে রাফসানের মায়ের পা টিপে দিতে লাগলো। কুসুম অবশ্য অনেকবার চেয়েছিল নিজের শাশুড়ির পা টিপে দিতে, কিন্তু রাফসান তা করতে দেয়নি। রাত্রি ৩টার দিকে সাইয়েদা বেগম ঘুমের অতলে চলে গেলেন। রাফসান আর কুসুম তখনও বসে আছে তার পাশে। কুসুম অবশ্য তার হাতের ওপর ভর দিয়ে বসে বসেই ঘুমাচ্ছে। সারাদিন যা ধকল গেল তাতে ওর একটু বিশ্রামের দরকার ছিল। মেয়েটার ঘুমন্ত মুখ দেখে খুব মায়া হচ্ছে রাফসানের। হঠাৎ রাফসান খেয়াল করলো কুসুম একেবারে খাটের ধারে বসে আছে, যখন তখন পড়ে যেতে পারে ঘুমের ঘরে। কুসুমের গায়ে আলতো করে হাত রেখে রাফসান ডাকল, কুসুম। রাফসানের ডাকে আকস্মিক ঘুম ভেঙে যাওয়ায় নিজেকে সামলাতে পারে না কুসুম। পেছনের দিকে পড়ে যেতে নিলে রাফসান ধরে ফেলে তাকে, তারপর জড়িয়ে নেয় নিজের সাথে। কুসুমের মাথাটা চেপে ধরে নিজের বুকে। কুসুমও হুট করে এমন কিছু হবে আশা করেনি। লজ্জা পেয়ে যায় সে। তারপর নিজেকে ছাড়িয়ে নিয়ে লজ্জিত ভঙ্গিতে বলে, সরি, আমি আসলে ঘুমিয়ে পড়েছিলাম। কোনো ব্যাপার না, আসলে আমারই ভুল হয়েছে। আপনার ঘুমের প্রয়োজন ছিল। এখন তো মা ঘুমিয়ে পড়েছেন, চলুন ঘুমানো যাক। এখন আর ঘুমিয়ে কাজ নেই। ঘন্টাখানিক পর ফজরের আজান দেবে। এখন ঘুমালে ফজরের নামাজ কাজা হয়ে যাবে। তা ঠিক বলেছেন, কেউ তো উঠেনি। তাইলে চলেন ছাদে যাই। এই ফাঁকে আপনাকে ছাদটাও দেখানো হয়ে যাবে। জানেন তো, ছাদে সবজি বাগান করেছি আমি। ঠিক আছে, চলুন। দাঁড়ান, আগে 2 কাপ কফি বানিয়ে আনি। খাবেন তো কফি? আমি তো কফি খাই না, কখনো খাইনি আসলে সেভাবে। তাহলে চা চলবে? চলবে। আমাকে রান্নাঘরটা দেখিয়ে দিন, আমি বানিয়ে নিয়ে আসছি। আরে না, বউ হয়ে যখন এসেছেন ফেসিয়ালের দায়িত্ব তো নিতেই হবে। আজকে বরং রাফসানস স্পেশাল টি খান। আপনি চা বানাতে পারেন নাকি? সব পারি ম্যাডাম, আমাকে তুচ্ছ ভাববেন না। একসাথে হেসে উঠল দুজন। রাফসান খুব পাকা হাতে চা বানাচ্ছে। পাশে দাঁড়িয়ে অবাক হয়ে দেখছে কুসুম। এই ছেলেটা সত্যিই অন্যরকম, সবার থেকে আলাদা। চা খেতে খেতে অন্ধকার রাত্রির শেষে ভোরের আলো ফোটা দেখছে রাফসান আর কুসুম। কুসুমের মনে হচ্ছে ঠিক এভাবেই পাশে দাঁড়ানো মানুষটার ছোঁয়ায় তার জীবনের কালো আধার কেটে যাবে। ফজরের আজান দিয়েছে অনেকক্ষণ। চাপা এখন ঘুম থেকে ওঠেনি। অনেকক্ষণ ধরে ডেকে চলেছে নামাজের জন্য, কিন্তু মেয়ের কোনো হুঁশই নেই। চাপা উঠো না, আজান দিয়ে দিয়েছে, নামাজ পড়ে না হয় ঘুমিও। অনিক, ঘুমাতে দাও না প্লিজ। সারা রাত ঘুমাতে দাওনি, সারা রাত জ্বালিয়ে পুড়িয়ে এখন ডাকছো কেন? যাও না প্লিজ। কই জ্বালিয়েছি, শান্তিতে একটু আদরও করতে দাওনি, এখন আবার জ্বালানোর বদনাম। রেগে যাচ্ছি কিন্তু। বলে আমার বাবুটা রাগ করে না, প্লিজ ঘুমাতে দাও। নামাজ পড়ে ঘুমাও, কিন্তু এভাবে শুয়ে থাকা যাবে না। আমি যদি নামাজ পড়ি সকালে নাস্তা তোমাকে বানাতে হবে। ঠিক আছে রাজি, ভার্সিটিতে যাওয়ার আগে আমি নাস্তা বানিয়ে দেব। ঠিক আছে, উঠছি। এই তো আমার মিষ্টি বউটা। চাপার কপালে আলতো করে চুমু এঁকে বাথরুমের দিকে পা বাড়ায় অনেক। কি মনে করে আবার ফিরে আসেন। জগ থেকে পানি ছিটিয়ে দেয় চাপার মুখে। তারপর এক দৌড়ে গিয়ে বাথরুমে ঢোকে। চাপাও কম যায় না, বাইরে থেকে ছিটকেনে আটকিয়ে দেয় বাথরুমের। তারপর জোরে জোরে হাসতে হাসতে বলে, নে বেটা, এবার সামলা। এদিকে নামাজ শেষে বিছানায় গা এলিয়ে দিয়েছে রাফসান। কুসুমের অবশ্য ঘুম পেলেও ঘুমানোর সাহস হচ্ছে না।
নতুন বউ ঘুমিয়ে পড়লে আবার কে কি বলবে কে জানে। বারান্দায় গিয়ে দাঁড়িয়ে থাকলো কুসুম। হঠাৎ পেছন থেকে কেউ শক্তভাবে জড়িয়ে ধরল কুসুমকে। ঘটনার আকস্মিকতায় চমকে উঠল কুসুম। পেছনে ঘুরতেই কুসুম দেখল রায়া তাকে জড়িয়ে ধরে আছে। রায়াকে দেখে মুচকি হাসল কুসুম। রায়া আদুরে স্বরে বলল, আমি আর তোমাকে কোথায় খুঁজছি, বাথরুমে নেই, ওয়াশরুমে নেই, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। কি ভেবেছিলে ভাবি পালিয়েছে? ধুর, তা কেন ভাববো? কিন্তু ভাবি, তোমার চোখ মুখ এত লাল কেন? আসলে ঘুম হয়নি তো সারা রাত। কি ব্যাপার, ভাইয়া বুঝি সারা রাত ঘুমাতে দেয়নি? রায়ার কথায় লজ্জা পেয়ে যায় কুসুম। তারপর রায়ের কান টেনে দিয়ে বলে, আমার ননদিনী দেখছি খুব পাকা, তা এত পাকামো শেখায় কে? আচ্ছা, কেউ। তা কে সে শুনি? উফ, ক্রমশ প্রকাশ। এখন চলো তো, মা ডেকে পাঠিয়েছে তোমাকে। কিছু হয়েছে কি? আরে না, আজ নাকি বউ ভাত, নাকি তোমাকে রান্না করতে হবে, তাই সব বুঝিয়ে দেবে। ও চলো। তুমি যাও, আমাকে আবার প্রাইভেট যেতে হবে। কিসে পড়ো তুমি? ইন্টারের পরীক্ষা দেব। ও, আমার চাপাও এবার ইন্টার দিত। চাপা মানে তোমার সেই বোন যার সাথে ভাইয়ার বিয়ে হওয়ার কথা ছিল? দুজনেই চুপ হয়ে গেল। কেউ আর কোনো কথা বলল না। কুসুম কষ্টে আর রায়া লজ্জায় চুপ হয়ে গেল। ছোট্ট একটা শহরের কোনো এক কামরার ফ্ল্যাটে উঠেছে চাপা আর অনিক এর ছোট্ট লাল নীল সংসার। অনেকের ভার্সিটি সংলগ্ন এলাকায় ছোট্ট একটা বাসা ভাড়া করে আছে তারা। অনেকের বন্ধুদের সাহায্যে বিয়ে থেকে শুরু করে সংসার পাতা কোনোটাতেই খুব ভুগতে হয়নি তাদের। আর অনেক টিউশনি করে যা আয় করে তাতে তাদের কোনো মতো চলে যাবে দুজনের সংসার। যতই কষ্ট হোক, চাপাকে হারাতে রাজি নয় সে। জীবনে চলার পথে এই মেয়েটাকেই তার চাইই চাই। অনেকের পরিবার অবশ্য মেনে নিয়েছে তাদের এই পরিণয়, কিন্তু অনেক জানে একদিন চাপার পরিবারকে মানিয়ে নিতে পারবে তারা। চাপা বসে রান্নার জন্য তরকারি কাটছিল। আর শাড়ি পরেছে সে, ভেজা চুলগুলো এলিয়ে দিয়েছে সারা পিঠে। একেবারে পাকা গিন্নি লাগছে তাকে। শাড়ির ফাঁকে পেটের কিছু অংশ দেখা যাচ্ছে। অনেক গিয়ে পেছন থেকে সোজা জড়িয়ে ধরে। তারপর অনেকের হাত দুইটা অবাধ বিচরণ করতে থাকে চাপার পেটে। কপট রাগ দেখিয়ে চাপা বলে, কি শুরু করেছো? শান্তিতে একটু রান্নাও করতে দেবে না নাকি? সরো তো। ও চুপ করো তো, সব সময় বকুনি। বিয়ের আগে ভালো ছিলে, তুমি কেমন দজ্জাল হয়ে গিয়েছো বিয়ের পর। এমন করলে আমি আমার ক্লাসের মেয়ে বান্ধবীদের সাথে মেলামেশা করব কিন্তু। কি বললে? এত সাহস? বলেছি না ক্লাসের কোনো মেয়ের সাথে মেশা যাবে না। তুমি শুধু আমার। তাহলে আদর করতে দাও। একদম না। তাহলে গেলাম কিন্তু, দাঁড়াও দেখাচ্ছি মজা। এই বলে চাপাকে কোলে তুলে নেয় অনেক। এভাবেই চলছে তাদের দুষ্টু মিষ্টি সংসার। এদিকে সাইয়াদা বেগম একের পর এক রান্নার ফরমাশ করে যাচ্ছে কুসুমকে। কুসুমও দাঁড়িয়ে দাঁড়িয়ে সেগুলো শুনছে। 8-10টা আইটেম রান্না করতে হবে। কি পারবে তো রান্নাগুলো করতে? দুপুরে কিন্তু অনেক লোক খেতে আসবে। দেখো বাপু, নাক কেটো না। পারবো। তুমি তো আবার চাষা বুসার মেয়ে, চাষারা ভালো খাবার চোখে দেখেন নাকি? তারপর তোমার যেখানে বিয়ে হয়েছিল তারাও তো চাষা, তাই না? কুসুম চুপ করে মাথা নিচু করে আছে। তার হয়তো বলার অনেক কিছুই আছে, কিন্তু সে তো নতুন বউ, তাই মুখ গুজে সহ্য করাটাই তার ধর্ম। কতবার বুড়োকে বারণ করেছিলাম, ছোট লোকের ঘর থেকে মেয়ে এনো না। বুড়ো আমার কোনো কথা শুনলো না। ভালো ঘরের মেয়েরা কি বাপ মায়ের সম্মান নষ্ট করে পালায়? মেয়েটা তো পালিয়ে গেল, আর বাপ মা এই আধবুড়ি বিধবাকে গছিয়ে দিল। আমারই কপাল। চুপচাপ চোখের পানি ফেলছে কুসুম। না, তার জীবনের কষ্ট হয়তো ঘুচার নয়, আল্লাহ হয়তো তার জন্য সুখী রাখেনি। কুসুমকে দাঁড়িয়ে থাকতে দেখে ভদ্রমহিলা বেশ বিরক্ত হলেন। কথায় আছে, যাকে দেখতে নারী তার চলন বাঁকা। ভদ্রমহিলার দশা ঠিকই তাই। কি ব্যাপার, কিছু বলবে? না। তাহলে সং এর মতো দাঁড়িয়ে আছো কেন? রান্না বসাও গিয়ে। মতির মাকে বলো রান্নাঘরের কোথায় কি আছে দেখিয়ে দেবে। হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে রান্নাঘরের দিকে পা বাড়ায় কুসুম। রাফসানের ঘুম ভাঙল বেলা 10টায়। ঘুম থেকে উঠেই কুসুমকে খোঁজার চেষ্টা করলো সে, কিন্তু আশেপাশে কুসুমকে দেখতে পেল না। রান্নাঘরে আসতেই কুসুমের দেখা মিলল। কুসুমের দিকে তাকিয়ে একগাল হেসে রাফসান বলল, গুড মর্নিং। শুভ সকাল। কি করেন আপনি? এই তো রান্না করতে বললেন মা। কি কি রান্না হবে? সাদা ভাত, পোলাও, ডাল, মাছের ঝোল, খাসির মাংস, মুরগির মাংস আর শেষ পাতে পায়েস।
এত রান্না একা করবেন নাকি? কাউকে তো রান্না করে দেখছিও না। মতির মা, এই মতির মা। কাজের মহিলাকে ডাকতে লাগলো রাফসান। মতির মা এসে ভয়ে ভয়ে দাঁড়িয়ে আছে রাফসানের সামনে, কারণ দেখতে শান্ত হলো রাফসানের রাগ নেহাত কম নয়। জি ভাইজান, বলেন। তোমার ভাবি যে একে এতগুলো রান্না করছে, তোমার কি উচিত ছিল না ওকে সাহায্য করা? জি ভাইজান, ছিল। তাহলে কেন করলে না? আম্মায় বারণ করে দিছে ভাইজান। এদিকে চেঁচামেচি শুনে রাফসানের মা আর খালা বের হয়ে এলো ঘর থেকে। সাইয়েদা বেগম তড়িঘড়ি করে ছেলের দিকে এগিয়ে এলেন। কি হয়েছে বাবা, এত চেঁচামেচি কিসের? মা, তুই মতির মাকে বারণ করেছ কুসুমকে সাহায্য করতে। সাইয়েদা বেগম চুপ করে আছেন। তিনি খুব ভালোভাবেই জানেন মিথ্যা বলে লাভ নেই এখন। মাকে চুপ থাকতে দেখে রাফসান আবার বলল, ঠিক আছে, তোমাদের কাউকে কিছু করতে হবে না, আমি কুসুমকে রান্নায় সাহায্য করব। ছেলের কথা শুনে ক্ষেপে উঠলেন সাইয়েদা বেগম। তুই বেটা ছেলে রান্নাঘরে কেন ঢুকবি? আমি তোকে ঢুকতে দেব না। আর মতির মাকে আমি আসতেই বলতাম, ওই মেয়ে নিজে বলেছে সব পারবে, আর এখন ভালো মানুষের নাটক করছে। কুসুম কোনো নাটক করেনি বা, আমি সব বুঝি। হ্যাঁ হ্যাঁ, সব দোষ তো মায়ের। বউ দুদিন আসতে না আসতেই মা খারাপ, শেষে তুই কিনা বউয়ের আঁচল ধরা হলি। এই কথা বলে কান্না সুরে হেঁচকে তুলছে সাইয়েদা বেগম, আর পাশ থেকে তার বোন সান্ত্বনা দিচ্ছে। আপা কাঁদছিস? কাঁদিস না, সবই কপাল। রাফসান আর এক মুহূর্ত দাঁড়ালো না সেখানে, হনহন করে হাঁটা দিল বাইরের দিকে। রাফসান চলে যেতেই কুসুমের ওপর রেগে উঠলেন সাইয়েদা বেগম। অপয়া মেয়ে মানুষ, দিলে তো আমার ছেলেটাকে বাইরে পাঠিয়ে তুমি দেখছি আগুন লাগাবা আমার সংসারে। দুপুরবেলা সব আত্মীয় স্বজনকে নিজ হাতে খেতে দিল কুসুম। কুসুমের হাতের রান্না খেয়ে সবাই প্রশংসা করতে লাগলো। কুসুমের শ্বশুর মশাই রান্না খেয়ে 1000 টাকার 2টা নোট দিল কুসুমের হাতে, আর প্রাণ ভরে দোয়া করে বলল, দোয়া করি মা, শত্রুর মুখে ছাই দিয়ে অনেকদিন ঘর সংসার করো, আর মানুষকে হেদায়েতের পথে আনো তোমার ভালো গুণ দিয়ে। কথাটা বলে নিজের স্ত্রী আর শালীর দিকে তাকালেন তিনি। সৈয়দা বেগম মুখ ঘুরিয়ে নিলেন। বিকেলের মধ্যে আত্মীয়স্বজন যার যার বাড়িতে চলে গেলেন। সারাদিন পর রাত্রি 10টার দিকে ক্লান্ত হয়ে বাড়ি ফিরেছে রাফসান। তখন সারাদিনের কাজকর্ম শেষে গোসল সেরে চুল আঁচড়াতে বসেছে কুসুম। পেছন থেকে এমন দৃশ্য দেখে মাতাল মাতাল লাগছে রাফসানের। নিজের অজান্তেই ঘরে ঢুকে কুসুমের পেছনে এসে দাঁড়ালো রাফসান। তারপর জোরে জোরে আওড়াতে লাগলো, চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুক্তার শ্রাবস্তির কারুকার্য, অতিদূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারাইয়েছে দিশা। রাফসানের আবৃত্তি শুনে লজ্জা পেয়ে যায় কুসুম। সলজ্জে হাসি দিয়ে সে জিজ্ঞাসা করে, আরে আপনি কখন এলেন? সবে মাত্র। সারাদিন সবাই আপনার কত খোঁজ করেছে, ফোনটাও তো বন্ধ ছিল। সবাই কত চিন্তা করছিল জানেন? আপনি করেননি? করেছি বই কি। চলেন আপনাকে খেতে দিয়ে দিই। চলেন। রাফসানকে খেতে দিচ্ছে কুসুম। রাফসানও খুব তৃপ্তি করে খাচ্ছে। রাফসানের খাওয়া দেখে কুসুমের খুব মায়া হচ্ছে। সারাদিন নিশ্চয়ই কিছু খাওয়া হয়নি, তাই না? কই না তো। লুকাচ্ছেন কেন? আপনার চোখ মুখ বলে দিচ্ছে খাওয়া হয়নি সারাদিন। সে কথা যদি বলেন, আপনার চোখ মুখও একই কথা বলছে। তা বলি কি, এই অদমের সাথে খেতে বসলে আপনার জাত যাওয়ার সম্ভাবনা আছে। কি যে বলেন, দাঁড়ান বসছি। একটা প্লেটে নিজের জন্য কিছুটা ভাত বেড়ে নিল কুসুম। খেতে খেতে রাফসান বলল, আমি একান্ত দুঃখিত, আপনার কাছে মাপ চাচ্ছি। কিসের জন্য? আমার পরিবারের ব্যবহারের জন্য। আপনার হয়তো এই ব্যবহারগুলো পাওনা ছিল না। বাদ দিন, মানুষের কথা আবার গা শোয়া হয়ে গিয়েছে। আপনাকে আর একটু তরকারি দিই? প্রসঙ্গ বদলাচ্ছেন। ঝামেলা এড়াচ্ছি। এই যে আপনি দুপুর থেকে না খেয়ে আছেন, সেটাও আমার জন্য। আমি আর কোনো ঝামেলার কারণ হতে চাই না। কুসুমের কথায় চুপ হয়ে গেল রাফসান। এই মায়ামী মেয়েটার জন্য প্রচন্ড মায়া হচ্ছে তার। আচ্ছা, এটা কি ভালোবাসা বলে? ভালোবাসা এত সহজে হয়? নিজের মনকে প্রশ্ন করে রাফসান। খাওয়া দাওয়া শেষে কুসুম বিছানা ঠিক করছে। আচমকা রাফসান এসে তাকে পেছন থেকে জড়িয়ে ধরে। তারপর কুসুমকে নিজের দিকে ঘুরিয়ে আলতো করে চুমু এঁকে দেয় তার কপালে। রাফসানের এমন আচরণে বেশ অপ্রস্তুত হয়ে যায় কুসুম। নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে সে। কুসুমকে ছেড়ে দিয়ে রাফসান বলে, ভয় পেও না কুসুম, আমি জানি অতীতকে ভোলা তোমার জন্য অনেক কষ্টের। আমি তোমাকে কখনো জোর করব না। যেদিন তুমি নিজে আমার কাছে আসবে, আমি সেদিনের অপেক্ষা করব। এই কয়দিন আমরা না হয় বন্ধু থাকি,
আমি কি তোমাকে তুমি বলতে পারি? এইটুকু অধিকার কি আমাকে দেওয়া যায়? কুসুম কিছু বলল না, শুধু সম্মতিসূচক হাসি দিল। এই হাসির অর্থ ভালোভাবেই বুঝতে পারল রাফসান। এমন সময় দরজায় কারো কড়া নাড়ার শব্দে ফিরে তাকালো দুজন। রাফসানের ধারণা আজও তার খালা এসেছে নতুন কোনো বাহানা নিয়ে, আর দু চার কথা শুনিয়ে দেবে রাফসান খালাকে। এই ভেবে দরজা খুলে দেখল তার ধারণা ভুল করে দিয়ে দাঁড়িয়ে আছেন রাফসানের বাবা। ভেতরে এসো বাবা। আসছি। ঘুমিয়ে পড়েছিলি নাকি? না বাবা, ঘুমোইনি। শোনো বৌমা, তোমাদের দুজনকে একটা কথা জানাতে এলাম। কি কথা বাবা? তুমি হয়তো জানো না, আমাদের পৈতৃক বাড়ি কুষ্টিয়া জেলায়। ব্যবসার জন্য যশোরে আসা আমার, সেখান থেকেই যশোরে বাড়ি করে স্থায়ী হওয়া। আমার মা আর ভাইয়েরা কিন্তু পৈতৃক বাড়িতেই থাকেন এখনও। মায়ের তো বয়স হয়েছে, বিয়েতে আসতে পারিনি। এখন নাত বউ দেখতে চাইছে। আমি কথা দিয়েছি, তোমরা দুজন কাল সকালে যাবে সেখানে, গোছগাছ করে নাও। কিন্তু বাবা, তোমরা কাল যাচ্ছ? দুজনেই সম্মতি দেয়। এবার রাফসানের বাবা বের হয়ে আসেন ছেলের ঘর থেকে। এদিকে অনেক রাত হয়ে গিয়েছে, কিন্তু অনেকের ফেরার নাম নেই। বারবার তাকে কল দিয়েও পাওয়া যাচ্ছে না। চিন্তায় শেষ হয়ে যাচ্ছে চাপা। এই অজানা শহরে সে এত রাতে কোথায় খুঁজবে নিজের স্বামীকে? বারবার তার মন কু ডাকছে। বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে, অনেকের কোনো বিপদ হয়নি তো? ভাবতেই বুকটা ধক করে উঠল চাপার। কুসুমদের কুষ্টিয়া পৌঁছাতে সকাল 11টা বাজলো। চৌরাস্তার মোড়ে গাড়িটা থামিয়ে কিছু ফল মিষ্টি কিনতে নেমেছিল রাফসান। কুসুম গাড়িতেই বসেছিল। হঠাৎ রাস্তার অপর পাশে চোখ যেতেই চক্ষু চড়ক গাছ। রাস্তার অপর পাশে দাঁড়ানো মানুষটি কুসুমের খুব চেনা, কিন্তু সে এখানে আসবে কি করে? তাড়াহুড়া করে গাড়ির দরজা খুলে কুসুম এমনভাবে এগিয়ে গেল ওপারের মানুষটার দিকে যেন ধরতে না পারলেই পালিয়ে যাবে। গত রাত ছিল চাপার জীবনের সবচেয়ে স্মরণীয় রাত। ঝড় বৃষ্টির রাত 1টা বাজতেও যখন অনেক ঘরে ফেরেনি, চিন্তায় প্রাণ যায় চাপার। ঠিক সেই সময় অনেক এলো কাক ভেজা হয়ে। দরজা খুলেই অনেকের বুকে ঝাঁপিয়ে পড়ল চাপা। অনেকও 2 হাত দিয়ে শক্ত করে আঁকড়ে ধরল চাপাকে। তারপর চাপার মুখটা আলতো করে তুলে জিজ্ঞাসা করলো, এই পাগলি, এভাবে কাঁদছ কেন? আমি কি মরে গেছি? অনেকের কথায় চাপার কান্নার বেগ আরো বেড়ে গেল। কাঁদতে কাঁদতে সে বলল, তুমি আসছিলে না, চিন্তায় শেষ হয়ে যাচ্ছিলাম। কি ভেবেছিলে আমি আর নেই? একদম চুপ, যত সব বাজে কথা। ভিজে গেছো তো একদম। দাঁড়াও, আমি গামছাটা নিয়ে আসছি। চাপা একটা গামছা এনে অনেকের মাথা মুছতে থাকে। তারপর একটা প্লেটে ভাত এনে নিজের হাতে খাইয়ে দিতে বলে, কোথায় ছিলে এত রাত পর্যন্ত? বলছি আগে তুমি খেয়ে নাও। খাওয়া দাওয়া শেষে অনেক বিছানায় চাপাকে বসায়। তারপর প্যান্টের পকেট থেকে একটা ছোট্ট বক্স বের করে। বক্সটা খুলতেই বের হয়ে আসে এক জোড়া রূপোর নূপুর। অবাক হয়ে তাকিয়ে থাকে চাপা। নূপুর জোড়া চাপার পায়ে পরিয়ে দিতে অনেক বলে, পুরাদাহ গিয়েছিলাম, ওখানে নূপুর ভালো বানাই। ক্লাস শেষে টিউশনি করিয়ে যেতে হয়েছে তো, তারপর আবার ঝড় বৃষ্টি, আটকে গিয়ে তো দেরি হয়ে গেল আমার পাগলি বউয়ের কাছে আসতে। এসবের কি দরকার ছিল শুনি? বিয়ের পর তো তোমাকে সেভাবে কিছু দিতে পারিনি, তাই শুনো না পারি রূপা দিলাম। পাগল একটা, আর কখনো এরকম পাগলামো করবে না। মুখে মুখে অনেককে বকাবকি করলেও মনে মনে বেশ খুশি হয়েছে চাপা। কতবার ঘুরিয়ে ফিরিয়ে নূপুর জোড়া দেখেছে তার হিসেব নেই। সত্যি প্রিয়জনের থেকে পাওয়া ছোট্ট উপহারও অনেকটা খুশি এনে দেয়। আজ সকাল সকাল অনেকের ক্যাম্পাসে যেতেই বের হয়েছে চাপা। নিজের জমানো টাকা দিয়ে অনেকের জন্য একটা শার্ট কিনবে সে। মার্কেটের সামনে দাঁড়িয়ে নতুন সংসারের টুকটাক তৈজসপত্রের দাম করছিল সে। আকস্মিকভাবে রাস্তার ওপাশ থেকে কেউ এসে তাকে জড়িয়ে ধরল। কয়েক সেকেন্ডের মাথায় চাপা বুঝতে পারল যে মানুষটা তাকে জড়িয়ে ধরেছে সে আর কেউই না, তারই বোন। কুসুমকে ছাড়িয়ে অবাক আর ভয় মিশ্রিত কণ্ঠে চাপা বলল, আপা তুই এখানে? তুই কিভাবে এলি এখানে? কুসুম কোনো কথা বলল না। অনেকদিন পর অনাকাঙ্ক্ষিতভাবে নিজের বোনকে পেয়েছে সে। তার কি আর হুঁশ আছে? পেছন থেকে রাফসান উত্তর দিল, আমি নিয়ে এসেছি। রাফসানের কথায় পায়ের তলা থেকে মাটি সরে গেল চাপার। কুসুমের দিকে তাকিয়ে কান্না মিশ্রিত গলায় সে বলল, ছি আপা ছি, শেষমেশ তুই এই লোকটার সাথে হাত মিলিয়েছিস? আমি ভাবতেই পারছি না। চাপা, তুই যা ভাবছিস তা নয়, আমার কথা শোন। কোনো দরকার নেই, বরং তুই শোন। আমি অনেককে বিয়ে করে ফেলেছি, আর আমি কখনোই ওকে ছেড়ে
এই লোকটার সাথে যাব না। আরে তুই আমার কথাটা শোন। বললাম তো না। আর মিস্টার রাফসান, শুনে রাখেন, আমার আপাকে যতই হাত করেন না কেন, আমাকে আপনি কখনো পাবেন না। এইবার পায়ে পড়ে চাপাকে এক ধমক দিল কুসুম। বনু, কাকে কি বলছিস জানিস? উনি আমার স্বামী। কুসুমের কথায় অবাক হয়ে যায় চাপা। সবকিছু তালগোল পাকিয়ে যাচ্ছে তার। এসব কি শুনছে সে? কি বলছিস আপা? হ্যাঁ, তোকে সব বলছি। তার আগে বল তুই এখানে কিভাবে? আমরা তো এখানেই থাকি আপা। অনেক কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়ে। চাপার কথায় অবাক হয়ে যায় রাফসান। কুসুমকে জিজ্ঞাসা করে, ওসব তুমি জানতে না? অনেক কোথায় পড়ে? না, ওরা তো আমাদের গ্রামের না, পাশের গ্রাম। তাছাড়া ওদের সেভাবে চিন্তামো না আমরা। আর আমার বোনটাও তেমনই, নিজের ভালোবাসার কথাও জানায়নি আমাকে। জানাতে চেয়েছিলাম আপা, কিন্তু তখন তোর মনের অবস্থা তেমন ছিল না। পরিস্থিতি হালকা করতে পাশ থেকে রাফসান বলে, তা শালিকা দুলাভাইকে নিয়ে যাবে না তোমার বাড়িতে, নাকি তাও বারণ? নিশ্চয়ই নিয়ে যাব। মুচকি হেসে বলে চাপা। 2 ঘন্টা পর চাপা আর অনেকের এক কামরায় পাখির বাসায় বসে আছে রাফসান আর কুসুম। এভাবে বোনকে পেয়ে কুসুমের খুশি যেন আর ধরে না। আর কুসুমের হাসি মুখটাও বড্ড বেশি সুখ দিচ্ছে রাফসানকে। ইতিমধ্যে অনেককে খবর দিয়ে এসেছে চাপা। অনেকও ফেরার সময় সাধ্য মতন বাজার করে এনেছে। রাফসানরাও চলে যেতে চাইলো, নাকে যেতেই দেয়নি অনেক আর চাপা। পূর্বের সমীকরণ যাই থাক, এই 4টার মধ্যে নতুন করে এক সম্পর্ক তৈরি হয়েছে। চাপা অবশ্য নিজের কৃতকর্ম আর তখনকার ব্যবহারে কিছু লজ্জিত আর সংকোচে ছিল, কিন্তু রাফসানের আন্তরিক ব্যবহারের কাছে তা বেশিক্ষণ টিকতে পারেনি। রান্নাঘরে বসে রান্না করছে 2 বোন, সেই সাথে টুকিটাকি গল্প। এইটুকু সময়ের মধ্যে চাপা চলে আসার পরের সব ঘটনা চাপাকে জানিয়ে ফেলেছে কুসুম। চাপা অবশ্য বেশ খুশি, কারণ সেদিন যদি সে পালিয়ে না আসতো তাহলে তার জনম দুঃখিনী বোন আজ এই দিনটা দেখতে পেত না। মনে মনে রাফসানের প্রতি শ্রদ্ধা বেড়ে যায় চাপার। আপা, তুই কি দুলাভাইকে মেনে নিয়েছিস? মানে আমি বলতে চাইছি, তোদের কি স্বামী স্ত্রীর মতো স্বাভাবিক সম্পর্ক হয়েছে? না, হয়নি। মানুষটা অনেক ভালো রে, আমার সাথে কোনো অসভ্যতা করেনি, আর না কোনো জোর জবরদস্তি। তুই কি সায়ন ভাইয়াকে ভুলতে পারিসনি আপা? ভালোবাসাকে এত সহজে ভোলা যায়? দেখ আপা, তোকে কয়েকটা কথা বলি। যে মানুষটা চলে গিয়েছে সে কিন্তু ফিরে আসবে না। আর চলে যাওয়া মানুষটার জন্য তোর মনে জায়গা থাকলেও বাস্তবে তাকে না টানাই ভালো। এতে সমস্যা বাড়বে বই কমবে না। আর যে মানুষটা তোর অতীত জেনেও তোকে এতটা সম্মান দিল, তাকে বঞ্চিত করিস না তার অধিকার থেকে। আর তাছাড়া রাফসান ভাইয়া চোখে তোর জন্য আমি ভালোবাসা দেখেছি। কিন্তু দ্বিতীয়বার কি ভালোবাসা যায়? দ্বিতীয় তৃতীয় ভালোবাসা বলে কিছু হয় না রে আপা। প্রত্যেক ভালোবাসায় আলাদা আলাদা অনুভূতি বহন করে, তাই প্রত্যেক ভালোবাসাই প্রথম ভালোবাসা। গল্পের এক পর্যায়ে কুসুমকে জিজ্ঞাসা করে চাপা। চাপার কথাগুলো যেন হৃদয়ে নাড়া দিল কুসুমের। কেননা রাফসান নামক মানুষটির জন্য কিছুদিন ধরেই তার মায়া নামক অন্তরের গোপন অনুভূতিরা ছুটে চলেছে। আজ সেই অনুভূতিতে কিছুটা রং মিশিয়েছে চাপা। কুসুমদের গাড়ি এসে থামলো প্রকাণ্ড এক দোতলা বাড়ির সামনে। বেশ পুরনো বাড়িটা, তবে আভিজাত্যের ছাপ স্পষ্ট। গাড়ি থেকে কয়েকজন মহিলা আর কিছু কচিকাচা ছুটে এলো তাদের অভ্যর্থনা জানাতে। এদের মধ্যে সেদিনের সেই মহিলাও আছেন যিনি কুসুমকে খাইয়ে দিয়েছিলেন বিয়ের দিন রাতে। এত মানুষ দেখে কুসুমও বেশ হকচকিয়ে গেল, কেননা কে কি হয় তার পক্ষে মনে রাখাও সম্ভব নয়। রাফসান গাড়ি থেকে নেমেই কুশল বিনিময় করতে লাগলো সবার সাথে। ইতিমধ্যে সারা বাড়িতে অনেক মানুষ উপস্থিত হয়েছে নতুন বউ দেখতে। কুসুম যেহেতু গ্রামের মেয়ে, তাই তার কাছে এসব খুবই স্বাভাবিক। এর মাঝেই তাদের খাওয়া দাওয়ার আয়োজন সম্পূর্ণ হয়েছে। খাওয়া দাওয়ার শেষে কুসুমকে নিয়ে রাফসান দাদির ঘরে গেল। কালো রঙের একটা বনেদি খাটে ধবধবে বিছানা, সাদা চাদর পাতা, আর সেখানেই শুয়ে আছেন ভদ্রমহিলা। বেশ বয়স্ক হলেও তার চেহারায় এখনো জৌলুস আছে, দেখি বোঝা যায় বয়সকালে বেশ সুন্দরী ছিলেন তিনি। বিছানার এক পাশে বসে আলতো করে ভদ্রমহিলার গায়ে হাত দিল রাফসান। ধীর গলায় ডাকলো, দাদি। ভদ্রমহিলা তন্দ্রাচ্ছন্ন ছিলেন। রাফসানের ডাকে চোখ মেলে তাকালেন, তারপর আদরে গলায় বললেন, দাদুভাই তুমি নাকি? হ্যাঁ দাদি, আমি এসেছি। হ্যাঁ, টের পেয়েছি। ঠিক বুড়োর মতো গায়ের গন্ধ। বুড়ো বেঁচে থাকতেও আমারে এভাবে ঘুম থেকে তুলতো। তা দাদুভাই, আমার নাত বউ কই? এসেছে তো। কুসুম এগিয়ে আসে দাদির কাছে। একটু সরে বসে গিয়ে কুসুমকে বসার জায়গা করে দিল রাফসান।
কুসুম এগিয়ে গিয়ে ভদ্রমহিলার পাশে বসতে বসতে বলল, আসসালামু আলাইকুম দাদি। ওয়ালাইকুম আসসালাম। তুমি কেমন আছো দাদু ভাই? দেখি তোমার মুখটা। ভদ্রমহিলা 2 হাতে কুসুমের মুখ তুলে রাফসানকে বললেন, কিছু তো চোখে দেখি না দাদু ভাই, ওই পাশ থেকে চশমাটা দাও। চশমা পরে কুসুমকে দেখে চোখ জুড়িয়ে গেল ভদ্রমহিলার। কুসুমের মাথায় আদর করতে করতে বললেন, মাশাআল্লাহ, সুন্দর বউ হয়েছে। রাফসান দাদু ভাই, আলমারিতে দেখো একটা কাঠের বাক্স আছে, ওটা আমারে দাও। কাঠের বাক্স খুলতেই বেশ অনেক ভারী ভারী গয়না দেখা গেল। বোঝা যাচ্ছে সেগুলো বনেদি গহনা, সেই সাথে অনেক ভারী ভারী আর পুরনো মডেলের। বাক্স থেকে এক জোড়া বালা বের করে তিনি কুসুমের হাতে দিলেন। তারপর বললেন, পুরা বেঁচে থাকতে এইগুলা গড়াই দিছিল, আজ সেও নাই। আমার 3 কাল 1 কালে ঠেকেছে, তাই এগুলা রেখছি নাতনি আর নাত বউদের জন্য। তা নতুন বউ হাদিয়া পছন্দ হয়েছে? জি দাদি। দয়া আলহামদুলিল্লাহ, সুখী হও দাদু ভাই, আমার বংশ বৃদ্ধি করো। দাদির কথায় রাফসান আর কুসুম দুজনই লজ্জা পেয়ে গেল। পরের দিন ভোর ভোর তারা রওনা দিল বাড়ির পথে। গাড়ির মধ্যে সারা রাস্তা ঘুমিয়েছে কুসুম, আর রাফসান জেগে জেগে কুসুমের ঘুমন্ত মুখ দেখেছে। কত যে মায়া লুকিয়ে আছে সেই মুখে, তা কেবল রাফসানই জানে। কুসুমের ঘুম ভাঙতেই দেখল রাফসান তার দিকে হা করে তাকিয়ে আছে। কুসুম বেশ অপ্রস্তুত হয়ে গেল, সে সাথে রাফসান নিজেও। ধরা খেয়ে রাফসান আমতামতা করে বলল, মানে বলছিলাম কি চা খাবেন? তাহলে গাড়ি দাঁড় করাতে বলি। আচ্ছা। তারপর রাস্তার ধারের দোকান থেকে চা খেয়ে তারা রওনা দিল বাড়ির পথে। আঁকাবাঁকা ছবির মতন পথ পাড়ি দিয়ে তারা পৌঁছালো তাদের গন্তব্যে। কুসুমরা গ্রাম থেকে এসেছে 2 দিন হয়েছে। এর মধ্যে পুরোদমে কাজে লেগে গিয়েছে রাফসান। বিয়ের কটা দিন ব্যবসায় যা অবহেলা হয়েছে খেটে পুষিয়ে নিতে চায় সে। এদিকে চাপার কাছ থেকে ফিরে আসার পর কুসুম ঠিক করেছে রাফসানের সাথে দূরত্ব মিটিয়ে নেবে সে, তাকে দেবে স্বামীর অধিকার। সে চিন্তা করেই রাতের বেলা সবাইকে খেতে দিয়ে ঘরে যায় কুসুম। লাল টকটকে জামদানি শাড়ি পরে নেয়, চুলগুলো ছেড়ে দেয়, সেই সাথে হালকা সাজ আর গহনা। তারপর অপেক্ষা করতে থাকে রাফসানের জন্য। সে জানে ঠিক এই সময় রাফসান ঘরে ফিরবে। এইভাবেই অনেকটা সময় কেটে যায়, কিন্তু রাফসানের ফিরে আসার নাম নেই। এদিকে বারবার ঘড়ির দিকে তাকায় কুসুম, কিন্তু না, এতক্ষণ তো রাফসান ফিরে আসে। কিন্তু আজ কি হলো? বুকের মধ্যে বিষাদের সুর বেজে ওঠে কুসুমের। প্রিয়জনের জন্য অপেক্ষার প্রহরগুলো কেন যে এমন স্বস্তিহীন হয় কে জানে। এদিকে রাফসানের বাবা একধানে খেয়ে যাচ্ছিলেন। বলতেই হবে তার বৌমার হাতের রান্না খাসা। ধ্যান ভাঙল মোবাইলের রিংটোনে। রাফসানদের কর্মচারী তুহিন কল দিয়েছে। রিসিভ করলেন তিনি। হ্যালো তুহিন, বল। চাচা, রাফসান ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, শীঘ্রই সদর হাসপাতালে চলে আসেন। রাফসানের বাবার হাত থেকে ফোনটা পড়ে গেল। মাথার মধ্যে চক্কর দিচ্ছে। একে শুনলেন তিনি। পাশ থেকে সায়েদা বেগম জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? রাফসানের অ্যাক্সিডেন্ট হয়েছে। কথাটা শোনা মাত্রই সায়েদা বেগমের বুকে শোকের মাতম শুরু হলো। সজোরে কান্না করে উঠলেন তিনি, সেই সাথে বিলাপ করতে লাগলেন। আমি জানতাম আমার ছেলে বাঁচবে না। আমার মায়ের মন ওই কালনাগিনী গড়ে তুলে আমার সংসার ছাড়খাড় হয়ে গেল গো। আমার তো ওই একটাই ছেলে, ওই স্বামী খেকো ডাইনি বাঁচতে দিল না আমার ছেলেকে। আমি এখন কি নিয়ে বাঁচবো? ও রাফসানের বাপ, তুমি আমারে নিয়ে চলো, আমার বউকের মানিক দেখবো। সবকটা কথায় কুসুমের কানে এলো, কিন্তু এখন সেদিকে নজর নেই কুসুমের। রাফসানের জীবনই আজ বড় চাওয়া। কাঁদতে কাঁদতে কুসুম রাফসানের বাবার কাছে এসে মিনতি করে বলল, বাবা, আপনার 2 পায়ে পড়ে আমাকে নিয়ে যান ওর কাছে। আমি ওকে একটাবার দেখতে চাই। কথাটা শোনা মাত্র কুসুমের শাশুড়ি কুসুমের চুলের মুঠি ধরে তাকে টানতে টানতে ঘরে নিয়ে গেল। তারপর বাইরে থেকে দরজা দিয়ে বলতে লাগলো, অপয়া মেয়ে মানুষ, আজ শুধু তোর জন্য ছেলেটা আমার অ্যাক্সিডেন্ট করেছে। আগে ছেলের অবস্থা দেখে আসি, তারপর ফিরে এসে তোকে তাড়াবো। এই বলে হনহন করে বেরিয়ে গেলেন হাসপাতালের উদ্দেশ্যে। রাফসানের বাবাও কথা বাড়ালেন না, তার সে মনের অবস্থা নেই। হাঁটা দিল স্ত্রীর পিছু পিছু। অ্যাক্সিডেন্ট, ঠিক এমনই একটা অ্যাক্সিডেন্ট কুসুমের জীবন থেকে সব সুখ কেড়ে নিয়েছিল। সেদিন কুসুমের সাথে ফোনে কথা বলতে বলতেই বিদেশের রাস্তা দিয়ে হাঁটছিল সায়ন।
অন্যমনস্ক হয়ে রাস্তা পার হতেই একটা গাড়ি এসে ধাক্কা দিয়ে চলে যায় তাকে। সেদিনই পৃথিবী থেকে বিদায় নেয় সায়ন, সেই সাথে বিদায় নেয় কুসুমের সুখ আর আনন্দ। সায়নের মৃত্যুর পর কুসুম ফোনটা বিসর্জন দেয় পুকুরের পানিতে। শাশুড়ি বাইরে থেকে দরজা দিয়ে যাওয়ার পর কুসুম আর সময় নষ্ট করে না, উজু করে তারপর 2 রাকাত নফল নামাজ পড়ে মোনাজাত ধরে। হে আল্লাহ, হে রহিম রহমান, হে রহমান এ রহিম, আজ তুমি প্রমাণ করে দিলে আমি সত্যি অপয়া। সবাই ঠিকই বলে, কিন্তু আল্লাহ আমি নিজে তো নিজেকে তৈরি করিনি, তুমি করেছো। তবে কেন আমাকে পৃথিবীতে পাঠালে? আমার জন্য সায়ন মরেছে, আজ যখন রাফসানকে মনের কথা বলতে যাব তারও এত বড় ক্ষতি হলো। হে মাবুদ, আমার মতো রাক্ষসীর বেঁচে থেকে লাভ কি? তোমার প্রাণ চায় তো আমার প্রাণ নাও, কিন্তু রাফসানকে বাঁচিয়ে দাও। ইতিহাসে বাবর নিজের জানের সদকা দিয়ে শাহজাহানের প্রাণ বাঁচিয়েছিল, তার দোয়া তুমি যদি কবুল করো আমারটাও করতে হবে। হে মাবুদ, আমার জানের সদকা নিয়ে রাফসানকে বাঁচিয়ে তোলো তুমি। এরপর কুসুম ঠিক করলো গলায় দড়ি দেবে, কিন্তু কিছুতেই ফাঁস বাঁধতে পারছিল না সে। বাধ্য হয়ে সারাঘর খুঁজতে লাগলো এমন কিছু যা দিয়ে নিজের জানের সদকা দেওয়া যায়। সারাঘর খুঁজে ইঁদুর মারা 1 শিশি বিষ খুঁজে পেল সে রাফসানের ঘরে, সেটাই খেয়ে নিল সে। তারপর 2 চোখ আস্তে আস্তে বুঝে এলো তার। কুসুমের জ্ঞান ফিরতেই সে খেয়াল করলো সে হাসপাতালের বেডে শুয়ে আছে। আশেপাশে তাকাতেই দেখলো রাফসানের বাবা আর রায়া দাঁড়িয়ে আছে। সবথেকে অবাক করার বিষয়, বেডের সামনে চেয়ারে রাফসান বসে আছে। কুসুম বুঝতে পারছে না সে স্বপ্ন দেখছে কিনা। নিজের হাতে চিমটি কাটতে গিয়ে দেখে স্যালাইনের নল হাতে লাগানো। তার মনের কথাটা বুঝতে পেরে রাফসান বলে, তুমি স্বপ্ন দেখছো না সব সত্যি? কিন্তু কি? তোমার তো অ্যাক্সিডেন্ট হয়েছিল। হ্যাঁ, কিন্তু তুমি তো সুস্থ। আসলে কি হচ্ছে আমার সাথে? দাঁড়াও, বোঝাচ্ছি তোমাকে। এই বলে রাফসান রায়ের দিকে তাকিয়ে চোখ ইশারা করে। রায়া ইশারার মানে বুঝতে পেরেই বাবার দিকে তাকায়, তারপর বলে, বাবা তোমার তো অনেক ধকল গেল, সারা রাত ঘুমাওনি, চলো চা খাইয়ে আনি। হ্যাঁ তাই চল। রায়া বাবাকে নিয়ে বের হয়ে গেলেই 2 হাত দিয়ে কুসুমকে আঁকড়ে ধরে রাফসান। তারপর রাগী গলায় বলে, এসব কি পাগলামি করেছো তুমি কুসুম? কেন করেছো? আমার সাথে থাকা কি এতটাই অসম্ভব যে নিজেকে শেষ করে দিতে গেছিলে? আমাকে বললে আমি নিজেই তো ছেড়ে দিতাম তোমাকে। তুমি আমাকে ভুল বুঝছো রাফসান, আমি তো ভেবেছিলাম তুমিও আমাকে ছেড়ে চলে গিয়েছো, আর তাই তো। উত্তেজনায় কুসুম বুঝতে পারেনি সে রাফসানকে তুমি বলে ফেলেছে। কুসুমের মুখে তুমি শুনে রাফসান তো অবাক, হাসি হাসি মুখে জিজ্ঞাসা করে, কি বললে? কি বললাম? তুমি আমাকে তুমি বললে? ও সরি, খেয়াল করিনি। এবার যদি তুমি থেকে আবার আপনি বলেছ, আমি কিন্তু সত্যি তোমাকে ছেড়ে চলে যাব। রাফসানের মুখ চেপে ধরে কুসুম 1 হাত দিয়ে। খবরদার না। কিন্তু আমি বুঝতে পারছি না তোমার অ্যাক্সিডেন্টের খবরটা কি মিথ্যা ছিল? অ্যাক্সিডেন্ট হয়েছে, তবে গুরুতর না। অফিসে সিঁড়ি দিয়ে তাড়াতাড়ি করে নেমে বাড়ি আসছিলাম, হঠাৎ পা পিছলে পড়ে যায়। পরে 2-4 জন স্টাফ আমাকে সদর হাসপাতালে নিয়ে আসে। তেমন কিছুই হয়নি, শুধু গোড়ালির হাড় ফেটে গিয়েছে 1 জায়গায়, আর লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে। তুহিন ফোন করে সেই খবরটা দিতে গেছিল, কিন্তু বাবা সব না শুনে ফোন কেটে দেয়। এরপর বাবার ফোন বন্ধ পায় তুহিন। এতক্ষণে কুসুম খেয়াল করলো রাফসানের বাম পায়ে ব্যান্ডেজ। তোমার খুব লেগেছে তাই না? একদম লাগেনি, ডাক্তার বলেছে 21 দিন বেড রেস্ট নিলেই ফিট হয়ে যাব। কিন্তু একটা জিনিস মাথায় ঢুকছে না, আমি এখানে কিভাবে এলাম? হাসপাতাল থেকে ফিরে এসে ঘরে ঢুকতে গিয়ে দেখি বাইরে থেকে দরজা লাগানো। ভেতরে গিয়ে দেখি তুমি ওই অবস্থায় পড়ে আছো। তারপর তোমাকে সবাই মিলে হাসপাতালে নিয়ে আসি। সেই কাল রাত থেকে এই শরীর নিয়ে বসে আছি তোমার কাছে। তুমি আমাকে ক্ষমা করে দিও কুসুম, তোমার এই অবস্থার জন্য আমার মা দায়ী। আমি জানি মায়ের কথায় কষ্ট পেয়েই এমনটা করেছো তুমি। ভুল জানো তুমি, মায়ের কথায় আমি এসব করিনি। ওনার যা মনের অবস্থা ছিল তাতে এই ব্যবহারটাই স্বাভাবিক। তবে কিসে রাগ ছিল তোমার কুসুম? কেন এমন করলে? আমি তো ভেবেছিলাম সায়নের মতো তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছো, আর তাই তো নিজেকে শেষ করে দিচ্ছিলাম। কিন্তু আমি চলে গেলে তোমার কি আসে যায়? আসে যায়। কেন এসে যায়? কারণ আমি ভালোবাসি তোমাকে, অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া থাকতে পারবো না। কি বললে তুমি? ভালোবাসি প্রিয়। এবার সম্ভবত আমি স্বপ্ন দেখছি। মোটেও না, কালকে তোমাকে বলতে চেয়েছিলাম, সেজেছিলামও তোমার জন্য। ও শিট, বউয়ের সাথে রোম্যান্স করার বড় সুযোগটি হারিয়ে ফেললাম। কি কপাল আমার। তুমি কথা দাও আমাকে ছেড়ে যাবা না?
তাহলে এমন সুযোগ রোজ আসবে। ইস, এত সহজে কে ছাড়ছে আপনাকে ম্যাডাম? তবে তুমিও কথা দাও, এমন পাগলামি আর করবে না। তুমি পাশে থাকলে করব না। গুড গার্ল। শোনো, আমাকে একটু জড়িয়ে ধরবে? ওলে বাবা, কি মিষ্টি আবদার। তারপর কুসুমকে জড়িয়ে ধরে বুকের সাথে মিশিয়ে নেয় রাফসান। এমন সময় রায়া আর রাফসানের বাবা হাজির। ওদের এই অবস্থায় দেখে রাফসানের বাবা লজ্জা পেয়ে দরজার কাছ থেকে সরে যায়, আর রায়া দু হাতে মুখ ঢেকে বলে, ইস, ভুল সময় এন্ট্রি নিয়েছি। রায়ার কথায় লজ্জা পেয়ে দুজন দুজনকে ছেড়ে দেয়। এর মাঝে বেশ কয়েকটা দিন কেটে গিয়েছে। রাফসান এখন অনেকটাই সুস্থ। আগামী সপ্তাহ ব্যান্ডেজ কাটতে যাবে সে। এই কটা দিন কুসুম প্রাণপাত চেষ্টা করে সেবা করেছে রাফসানের। বলতে গেলে কুসুমের সেবায় রাফসান এত দ্রুত সুস্থ হয়েছে। তবে এসব একদম ভালো লাগছে না সায়েদা বেগমের। এই মেয়েকে তিনি তাড়াতে চেয়েছিলেন, কিন্তু স্বামী আর ছেলে মেয়ের জন্য পেরে উঠছেন না কিছুতেই। সন্ধ্যাবেলা পান চিবুচ্ছিলেন আর সেসবই ভাবছিলেন সাইয়েদা বানু। হঠাৎ বোন আমেনার ডাকে ভাবনায় ছেদ ঘটে তার। কিরে আপা, কি ভাবছিস? না, কিছু না। বলছি কি, অনেক দিন হয়ে গিয়েছে এসেছি। আদিলের আব্বু চলে যেতে বলেছে, কি করি? তুই চলেই যা, এমনিতেও তোকে রেখে কাজের কাজ কিছুই হয়নি আমার। ওই মেয়ে দিব্যি সুখে সংসার করছে, সেই সাথে আমার স্বামী আর ছেলে মেয়েকেও হাত করে নিয়েছে। ওকে তাড়াতে পারিসনি তুই। আরে সে ব্যবস্থাও ভেবে ফেলেছি। তোর সাথে পরামর্শ করতে আসা, যাওয়ার আগে কাজ সেরেই যাব। আর বড় বড় কথা বলছিস না? মোটেও বড় কথা বলছি না, যা একটা বুদ্ধি এঁটেছি। এই মেয়েকে সংসার থেকে নয়, পৃথিবী থেকেই তাড়িয়ে দেব। কাকপক্ষীও টের পাবে না। তোর কি মাথা খারাপ হয়ে গিয়েছে আমেনা? কি সব যা তা বলছিস? যা তা কেন হবে আপা? ওকে দুনিয়া থেকে সরিয়ে দিলে আমাদের লাভ ছাড়া ক্ষতি নেই। দেখ, মেয়েটাকে আমি পছন্দ করি না ঠিকই, কিন্তু মানুষ খুন করব কেন? তাছাড়া লোক জানাজানি হলে কোমরে দড়ি পড়বে, সে খেয়াল আছে তোর? আরে না, তুই এত ভয় পাচ্ছিস কেন? আমার কাছে ভালো একটা প্ল্যান আছে, আগে শুনেই দেখ। কিন্তু কেন কিন্তু না? তুই শোন, ওই মেয়ে প্রতিদিন সকালে সবার আগে উঠে রান্নাঘরে যায় তো। আমাদের বেশি কিছু করতে হবে না, শুধু রাতে ঘুমানোর আগে গ্যাসের পাইপটা লিক করে আসব। সারা রাত রান্নাঘরে একটু একটু করে গ্যাস ছাড়াবে। সকালে চুলা জ্বালাতে ওর ভাবলীলা সাঙ্গ। অত ভোরে তো কেউ ওঠে না, আর রাফসানের পক্ষে ওই পান নিয়ে দ্রুত ছুটে যাওয়া আসা সম্ভব না। সবাই এটাই ভাববে অসাবধানতাবশ আগুন লেগে মারা গিয়েছে মেয়েটা। আমাদের কেউ সন্দেহ করবে না। এসব না করলে হয় না? একটা কথা ভালো করে শুনে রাখ আপা, আজকে এই মেয়ে তোর স্বামী আর ছেলেকে হাত করেছে, কিন্তু এমন একদিন আসবে গোটা সংসারটাও হাত করে নিবে, আর সেদিন তোর কোনো জায়গা থাকবে না এই সংসারে। এখন তুই যদি চাস তো ঠিক আছে, দরকার নেই এসবের। না না, আমার সংসার আমি কখনো কারো হাতে যেতে দেব না। তাহলে রাজি হয়ে যা। ঠিক আছে, যা ভালো বুঝিস কর। এই কথা বলে সায়েদা বেগম দরজার দিকে তাকালেন। এমন সময় তিনি খেয়াল করলেন দরজার আড়াল থেকে একটা ছায়া সরে গেল। গলাটা শুকিয়ে এলো সায়েদা বানুর, কিছুটা অপরাধ বোধ আর কিছুটা চিন্তায়। আবার বলে উঠলেন তিনি, না থাক, দরকার নেই। আবার কি হলো? মনে হয় আমাদের কথা কেউ শুনে ফেলেছে পর্দার আড়াল থেকে। আমি একটা ছায়া চলে যেতে দেখলাম। আরে ধুর, কেউ শুনলে বাইরে থেকে চলে যেত নাকি? তোর মন দুর্বল হয়ে আছে, তাই এমন দেখছিস। হবে হয়তো। আর কথা বাড়ালেন না সৈয়দা বেগম। সারাদিনের সব কাজের পর রাতে সবাইকে খেতে দিয়ে রান্নাঘরের সব কাজ সেরে সবে রাফসানের খাবার নিয়ে ঘরে এসেছে কুসুম। এই কয়েকদিনই সংসারের সব কাজের দায়িত্ব সে তুলে নিয়েছে নিজের ঘাড়ে। এদিকে কুসুম বেরিয়ে যেতেই নিজের প্ল্যান মাফিক কাজ সেরে নিল দুই বোন। যদিও সায়েদা বেগমের মনে সংশয় কাজ করছিল, কিন্তু বোনের কাছে সে অসহায়। আর যাই হোক, বোন তো তার ভালোর জন্যই এসব করছে। ঘরে এসে কুসুম দেখল রাফসান বসে বসে মোবাইলে গেমস খেলছে। কুসুম গিয়ে হাত থেকে মোবাইলটা কেড়ে নিল, তারপর রাগী গলায় বলল, ঘরে বসে আছো বলে এই যন্ত্রটাই ব্যবহার করতে হবে এমন কোনো কথা আছে? কোরআন হাদিস পড়তে পারো, গল্পের বই পড়তে পারো, তা না কি সব আজে বাজে গেমস। ওসব রেখে
খেয়ে নাও। তুমি খাইয়ে দাও। ফ্র্যাকচারটা পায়ে হয়েছে, হাতে নয়, সেটা মনে আছে তো তো? আমার বউয়ের হাতে আমি খাবো? কোন শালা কি বলবে? ইস, মুখের কি ভাষা। তাতে কি হয়েছে? নিজের বউয়ের সামনেই তো বলছি। আর তাছাড়া তোমার ভাইও তো আমার শালা। শালা খারাপ ভাষা না, আদরের ডাক। হয়েছে হয়েছে, আর ভাষা চর্চা করতে হবে না। নাও তো, হাঁ করো। তুমি খাবে না? আগে খেয়ে নাও, খেয়ে ঘুমাও, তারপর খাবো। হুম, আমার সাথে খাবে। এই প্লেট থেকে খাবে, কারণ খাওয়ার নাম করে তুমি আরো দেরি করবে। আমার আবার বউকে না জড়ালে ঘুম হয় না। তাই বুঝি? তাই তো। যদি কখনো আমি না থাকি কি করবা তুমি? এত নির্ভরশীল হইও না আমার উপর। যদি আমি না থাকি তোমাকে তো বাঁচতে হবে। তুমি আবার কোথায় যাবে? কোথায় আর যাব? মানুষের হায়াত মৌতের কথা কি বলা যায়? আজ আছি, কাল নেই। একদম চুপ। আবার যদি এসব বলেছ খুব খারাপ হয়ে যাবে কিন্তু। আর আমার আল্লাহ পরম দয়ালু, অসীম করুণাময়। আমার তার উপর ভরসা আছে, তিনি এত সহজে আমার ভালোবাসা কেড়ে নেবেন না। বলতে বলতে গলাটা ধরে এলো রাফসানের। চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। রাফসানের চোখের পানি মুছিয়ে দিয়ে কুসুম বলল, ধুর, এই পাগল, আমি এখনো মরিনি। খাওয়া শেষ হতেই প্লেট নিয়ে রান্নাঘরে চলে গেল কুসুম। মৃত্যুর কথা তার কেন মনে হলো সে নিজেও জানে না, তবে তার মনের মধ্যে কেমন যেন কু ডাকছে। মনে হচ্ছে খুব খারাপ কিছু হতে চলেছে। পরের দিন সকালবেলা কুসুমের ঘুম ভাঙতে সে দেখল রাফসান তাকে জড়িয়ে ধরে শান্তি করে ঘুমাচ্ছে। রাফসানের কপালে আলতো করে চুমু দিয়ে ওয়াশরুমের দিকে আগল সে। তারপর অজু করে নামাজ পড়ে নিল সে। ফজরের নামাজ পড়ে উঠে যাচ্ছিল কুসুম সকালের কাজের উদ্দেশ্যে। আবার কি মনে করে কোরআন শরীফের দিকে নজর গেল তার। খুব ইচ্ছে হলো তিলাওয়াত করার। রাফসানের ঘুম সবে ভেঙেছে কুসুমের মিষ্টি সুরের তিলাওয়াতে। কুসুমের তিলাওয়াত শুনতে খুব ভালো লাগছে তার। ঘুম ঘুম স্বরে রাফসান বলল, বাহ কুসুম, তুমি তো খুব সুরেলা গলায় তিলাওয়াত করো। আচ্ছা ঠিক আছে, তুমি যখন উঠেই পড়েছ তাহলে তোমার চাটা বানিয়ে আনি। এই বলে রান্নাঘরের দিকে পা বাড়ালো কুসুম। রান্নাঘরে গিয়ে পানি বসিয়ে সবেমাত্র গ্যাস অন করতে যাবে কুসুম, এমন সময় কুসুমের শ্বশুর এসে ডাক দিল, বৌমা। হ্যাঁ বাবা, চা খাবেন তো? দাঁড়ান, গ্যাসটা অন করে আসি। না বৌমা, তুমি গ্যাস অন করবে না। কেন বাবা? দাঁড়াও বলছি, আগে অন্যদেরও ডাকি। রাফসানের বাবা চিৎকার করে ডাকতেই থাকলেন সবাইকে। ডাক শুনে রায়া, রাফসান সবাই ছুটে এলো। রাফসান ক্রাচে ভর দিয়ে কোনো মতে আসতেই পেরেছে বটে, তবে এসেই ডাইনিং চেয়ারে বসে পড়ল। এদিকে সৈয়দা বেগম আর আমিনা বেগম চিন্তিত, নিশ্চয়ই কুসুমের গায়ে আগুন লেগেছে, তাই তারাও ছুটে এলো। কিন্তু এসে কুসুমকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে হকচকে গেল 2 বোন। রাফসান আর রায়া হা করে তাকিয়েছে বাবার দিকে। জন্ম থেকেই তারা দেখে এসেছে তাদের বাবা শান্তশিষ্ট মানুষ, সবকিছুই সমঝোতায় মিটিয়ে নেন। সেই মানুষকে এভাবে চেঁচাতে দেখে দুজনই অবাক। বিস্মিত গলায় রাফসান জিজ্ঞাসা করলো, বাবা কি হয়েছে তোমার? তুমি তো এইভাবে চেঁচাও না। কি হয়েছে সেটা তোর মা আর খালাকে জিজ্ঞেস কর, আমি এক্ষুনি পুলিশে ফোন দেব। কিন্তু কেন বাবা? আমি তো কিছুই বুঝতে পারছি না, হয়েছেটা কি? মা তুমি কিছু জানো? ভয়ে একপাশে জড়সড়ো হয়ে দাঁড়িয়ে আছে আমিনা বেগম আর সৈয়দা বেগম। সৈয়দা বেগম আমতামতা করে উত্তর দিলেন, কই না 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 তো। বাবা তুমি প্লিজ বলবে কি হয়েছে, এইভাবে রহস্য না করে। কি হয়েছে শুনলে অবাক হয়ে যাবি। তোর মা আর খালা বোমাকে খুন করার ব্যবস্থা করে রেখেছে। কথাটা শোনা মাত্র কুসুম, রাফসান, রায়া 3 জনই অবাক হয়ে গেল। কি যাতা বলছো বাবা? মাথা ঠিক আছে? আমি ঠিকই বলছি। কাল রাতে 2 বোন মিলে গ্যাসের পাইপ লিক করে রেখেছে, যাতে বৌমা গ্যাস জ্বালানো মাত্রই গায়ে আগুন লেগে মারা যায়। কি বৌমা, তুমি রান্নাঘরে গ্যাসে গন্ধ পাওনি? হ্যাঁ একটু গন্ধ পেয়েছি, কিন্তু কোনো চিন্তা না, এসব আমি কাল রাতে নিজের কানে শুনেছি। ভেবেছিলাম সৈয়দা বোনের কথায় রাজি হবে না। 27 বছরের সংসার জীবনে একটুকু বিশ্বাস ছিল, কিন্তু আমি অবাক হয়ে গেলাম। একটা ভুল মানুষের সাথে এত বছর সংসার করেছি আমি। ছি। বাবা যা বলছে তা কি সত্যি মা? তুই সত্যি জঘন্য কাজটা করেছো মা? সৈয়দা বেগম চুপ করে আছেন, একটা কথাও বলছেন না। আজ নিজেদের মানুষের সামনে কাঠগড়ায় দাঁড়িয়ে আছেন তিনি। পাশ থেকে আমিনা বেগম উত্তর দিলেন। আমিনা বেগম 2 কদম পিছিয়ে গেলেন, তারপর বললেন। পাশ থেকে সৈয়দা বেগম উত্তর দিলেন, মোটেও না,
আপনার কাছে কি প্রমাণ আছে দুলাভাই? প্রমাণ লাগবে? ঠিক আছে, এখন তুমি নিজে গ্যাস জ্বালিয়ে আমাকে প্রমাণ করবে আমি ভুল। আমেনা বেগম 2 কদম পিছিয়ে গেলেন, তারপর বললেন, আমি কেন জ্বালাবো? আমি পারবো না। আপা তুই কিছু বল। পাশ থেকে সৈয়দা বেগম উত্তর দিলেন, হ্যাঁ রাফসানের আব্বা, তুমি যা বলছো সব সত্যি। আমরা কুসুমকে মারতে চেয়েছিলাম। কথাটা শোনা মাত্র রাফসানের মাথার মধ্যে চক্কর দিয়ে উঠল, আর কোনো কথা বলল না সে। আমি এক্ষুনি পুলিশে ফোন করছি, আশা করি কারো কোনো আপত্তি নেই। পাশ থেকে কুসুম বলে উঠল, বাবা আপনার কি মাথা খারাপ হয়েছে? ঘরের ব্যাপার ঘরেই মেটান। পুলিশ ঢুকলে বাড়ির সম্মান থাকবে? আর তাছাড়া আমার কোনো অভিযোগ নেই মায়ের ওপর। কোন মা চাইবে ছেলে একটা বিধবা অপয়া নিয়ে সংসার করুক? আমি মা হলে হয়তো আমিও চাইতাম না। আর এখানে আসার পর যে সম্মান আপনি, আপনার ছেলে আর রায়া আমাকে দিয়েছেন, সেটাই তো আমার জন্য বেশি। আপনি মাকে একদম দোষ দেবেন না, বরং আপনার ছেলে সুস্থ হলে আমি চলে যাব। মায়ের অমতে আমি সংসার করতে চাই না বাবা। কুসুম আর একটা কথা বললে এই মুহূর্তে তোমাকে আমি তালাক দেব। রাগী গলায় বলল রাফসান। রাফসানের কথা শুনে কুসুম চুপ হয়ে গেল। রাফসান আবার বলল, যে বাড়িতে আমার বউয়ের প্রাণের নিরাপত্তা নেই সেই বাড়িতে থাকবো না আমি। তোমার সংসার নিয়ে তুমি থাকো মা, আমার বউকে নিয়ে আমি আজকেই চলে যাব। তুমি কি পাগল হলে? আমি কোথাও যাব না। ঠিক আছে, তুমি যেতে না চাইলে আমি একাই যাব। তবে মনে রেখো কুসুম, এই মুহূর্তে আমার সাথে বেন না হলে তুমি আমাকে সারা জীবনের মতো হারাবে। এই বলে রাফসান নিজের ঘরে চলে গেল। কুসুম অনুসরণ করলো রাফসানকে। এত বড় কথার পর তো আর কিছুই বলার থাকে না। এদিকে মূর্তির মতন দাঁড়িয়ে আছেন সৈয়দা বেগম। তার আজ কিছুই বলার নেই। নিজের একটা ভুলের জন্য স্বামী, সন্তান সবাই আস্থার বিরুদ্ধে কথা বলছে। ছি মা, আমার লজ্জা লাগছে ভাবতেও এইসব তুমি বলছো। এই বলে নিজের ঘরের দিকে পা বাড়ালো রায়া। রায়া চলে যেতে রাফসানের বাবা আমেনা বেগমের কাছে এসে বললেন, এই মুহূর্তে তুমি আমার সংসার ছেড়ে চলে যাবে। আর যদি এই বাড়িতে পা দিয়েছো, তোমার স্বামীকে এসব জানাতে বাধ্য হব আমি। কলেমা পড়ে তোমার বোনকে বিয়ে করে তার দায়িত্ব দিয়েছিলাম। এই বয়সে তো তালাক দিয়ে লোক হাসাতে পারবো না, তবে তার কোনো দিন ভালোবাসতে পারবো না। কিন্তু তোমাকে আর চোখের সামনে দেখতে চাই না। স্বামী চলে যেতেই মেঝেতে ধপ করে বসলেন সৈয়দা বেগম। এক লোহমায় তার প্রিয় চেনা মানুষগুলো পর হয়ে গিয়েছে, অথচ তাদের জন্যই কুসুম মেয়েটাকে তাড়াতে চেয়েছিলেন তিনি। লজ্জায়, ঘেন্নায়, অনুশোচনায় তার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। 730টা দিন মানে 2টা বছর। হ্যাঁ, গুনে গুনে 2টা বছর নিজের বাড়িতে পা রাখেনি রাফসান। সেই সাথে মায়ের সাথে কথা পর্যন্ত বলেনি। সেই দিন কুসুমকে নিয়ে ওই অবস্থায় বাড়ি থেকে বের হয়ে যায় রাফসান। কারো কোনো কথায় টলেনি সে সেদিন। তবে এই 2 বছরে সে বাবা মায়ের প্রতি কর্তব্যের ত্রুটি রাখেনি। ঠিক সময়ে সংসারের খরচ সহ যা যা লাগবে পাঠিয়েছে। কুসুম অবশ্য অনেকবার রাফসানকে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু রাফসান শোনেনি। এই 2টা বছরে পুত্র শোকে আর অনুশোচনায় ক্রমশ দগ্ধ হয়েছেন সৈয়দা বেগম। শুধু তাই নয়, নিজের চোখে বোনের পরিণতি দেখেছেন তিনি। আমেনা বেগমের ছেলেকে বিয়ে দিয়েছেন 1.5 বছর। এর মধ্যে শাশুড়ি মাকে কোণঠাসা করে ফেলেছে তার পছন্দ করে আনা ছেলের বউ। কুসুমের অবশ্য ননদ আর শ্বশুরের সাথে ভালো যোগাযোগ আছে। এই 2 বছরে সুখ উপচে পড়েছে কুসুম আর রাফসানের ছোট্ট সংসারটায়। সেই সংসারে আজ আসতে চলেছে নতুন অতিথি। কুসুম মা হতে চলেছে। 8 মাসের অন্তঃসত্ত্বা সে। কুসুম এখন নিজের হাতে কিছুই করতে পারে না, তাই পালা করে কুসুমের মা আর চাপা থাকে কুসুমের কাছে। চাপা আর অনেকে অবশ্য মেনে নিয়েছে বাড়ির সবাই। মাস 6 আগে বেশ ভালো বেতনের একটা চাকরিও জোগাড় করেছে অনেক। এখন তাদের একটাই চাওয়া, চাপার কোল আলো করে আসুক একটা সন্তান, তবেই 16 কলা পূর্ণ হয়। চাপা অবশ্য বলেছে আগে আপার বাচ্চাটা মানুষ করে দেবে, তারপর নিজেরটার চিন্তা। এদিকে রাফসানের সন্তান আসার খবর রায়ের কাছ থেকে জেনেছেন সৈয়দা বেগম। কথায় আছে আসলে সে সুদের দাম বেশি। ঠিক তেমনি রাফসানের চেয়ে রাফসানের সন্তানকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষা বেশি হয় সায়েদা বেগমের। ছোট্ট ছোট্ট কয়েকটা কাঁথা সেলাই করেছেন তিনি। আজকাল স্বামীর পেছনে লেগেই থাকেন সেই কাঁথাগুলো ও বাড়িতে দিয়ে আসার জন্য। ভদ্রলোক অবশ্য স্ত্রীর এই পরিবর্তনে খুশি। শুধু ছেলেটা যদি বুঝতো। রাফসানের মধ্যে আজকাল বাবা বাবা ভাব এসেছে। নিজের অনাগত সন্তানের জন্য হাজারটা চিন্তা হয় তার। কুসুম আজকাল কিছুই খেতে পারে না,
তবুও সন্তানের জন্য জোর করে খায়। তাছাড়া বাচ্চাটার জন্য ঠিকভাবে ঘুমাতেও পারে না। কুসুমকে দেখে রাফসানের আজকাল খুব মায়ের কথা মনে পড়ে। তার মাও ঠিক এইভাবেই তাকে দুনিয়ার মুখ দেখিয়েছে। ইচ্ছে করে মায়ের কাছে ছুটে যেতে, কিন্তু ওই যে ইগো, ওইটাই তো বাধা দেয়। কুসুমের আজ ডেলিভারি। খুব সুন্দর ফুটফুটে একটা ছেলে বাচ্চা জন্ম দিয়েছে সে। একদম রাফসানের মতন ফর্সা আর মায়াকারা মুখটা হয়েছে ছেলেটার। কুসুমের মা বাচ্চাটাকে নিয়ে বসে আছে, আর ঠিক পাশের বেডে শুয়ে আছে কুসুম। রাফসান ঠিক তার পাশেই বসে আছে, কুসুমের হাতটা ধরে। ওটিতে নিয়ে যাওয়ার সময় কয়েক মুহূর্তের জন্য কুসুমকে হারিয়ে ফেলার ভয় হচ্ছিল তার, তাই কুসুমকে বেডে দেওয়ার পর থেকেই হাত ধরে বসে আছে সে। এমন সময় স্বামী আর মেয়ের সাথে কুসুমের কেবিনে ঢুকলেন সৈয়দা বেগম। মাকে দেখে রাফসান উল্টো দিকে ফিরে রইল। সব লাজ লজ্জা ভুলে ছেলের কাঁধে হাত দিলেন সৈয়দা বেগম। তারপর বললেন, মাকে আর কত শাস্তি দিবি বাবা? আমার দাদু ভাইয়ের জন্য ও কি ক্ষমা করা যায় না? রাফসান আর নিজেকে সামলাতে পারল না, পেছন ঘুরে জড়িয়ে ধরল মাকে। তারপর সে ছোট্টবেলার মতন কাঁদতে লাগলো। মা ছেলের এতদিনের মান অভিমানের পাল্লা বুঝি শেষ হলো। কুসুমের চোখেও পানি। সৈয়দা বেগম ধীর পায়ে কুসুমের কাছে এগিয়ে গিয়ে বসলেন। তারপর বললেন, মারে অপয়া বলে তোকে অনেক অপমান করেছি, কিন্তু আজ বুঝেছি তুই আমার ঘরের লক্ষ্মী। আমাকে মাফ করে দে মা, কিন্তু আমার দাদুভাইকে আলাদা করিস না আমার থেকে। ওকে নিয়ে ফিরে চল, কথা দিচ্ছি অভিযোগের সুযোগ দেব না। তারপর কুসুমের মায়ের কাছ থেকে রাফসানের ছেলেকে নিলেন রাফসানের মা। নাতিকে দেখে চমকে উঠলেন তিনি। ঠিক রাফসানের ছোটবেলার মুখটা বসানো। নাতির মুখ দেখে তিনি বললেন, দাদুভাইয়ের তো নাম রাখা লাগবে। পাশ থেকে রায়া উত্তর দিল, ওর নাম আমি ঠিক করে ফেলেছি। ওর নাম হবে রায়ান, ফুপির রায়ান। রায়ার কথায় মুখ বাঁকিয়ে চাপা হাসলো। এই যে বেয়ান সাহেব, এই কয় মাস কষ্ট করলাম আমি, আর নাম হবে আপনার সাথে মিলিয়ে? মোটেই না, ওর নাম হবে খালামনির সাথে মিশিয়ে। ওর নাম হবে চাঁদ। না, রায়ান। এইভাবেই খুনছুটিতে মেতে উঠল পুরো পরিবার। আজই তাদের খুশির দিন।